আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছি প্রিয় ভাই বোন? বলেন আলহামদুলিল্লাহ। মনে হয় যে আপনার করে জিজ্ঞেস করি না, খারাপ। আচ্ছা, যাই হোক প্রিয় ভাই বোন আমার, আজকে আমাদের ভয়েস চেঞ্জের ক্লাস এবং আলহামদুলিল্লাহ এই ক্লাসটি যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মোটামুটি সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমন কোনো চাকরি পরীক্ষা নাই বলা যেতে পারে যেখানে আসলে ভয়েস চেঞ্জ থেকে সাধারণত প্রশ্ন থাকে না। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড, ইভেন ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষাও কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। তো আজকের ক্লাসের পর আশা করি ইনশাআল্লাহ একেবারে সকল স্তরের সর্বস্তরের জনগণ অথবা সর্বস্তরের শিক্ষার্থীগণ এই টপিক থেকে যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ পারবেন। ইভেন আপনার কাছে মনে হবে দূর, এতদিন মনে হয়তো ভয়েস নারেশন কঠিন, আজকের পর থেকে আবার একটু উল্টো ধারণা জন্মাবে যে পৃথিবীর সবচেয়ে সহজ টপিক মনে হয় ভয়েস নারেশন। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের পর আপনাদের সবার কাছে মনে হবে যে পৃথিবীর সবচেয়ে সহজ টপিক মনে হয় ভয়েস, আর যখন আমার নারেশন করাবো তখন মনে হবে সবচেয়ে সহজ টপিক মনে হয় নারেশন। কারণ পরীক্ষায় খুব দ্রুত এবং খুব স্মার্টলি কিভাবে আনসার করতে হয় ভয়েস নারেশনের প্রশ্নগুলো, সেই টিপসগুলো কিন্তু আজকে আমরা বলে দেবো ইনশাআল্লাহ। এবং আজকের এই ক্লাসটা কিন্তু একদম বেসিক ক্লাস, অর্থাৎ বেসিক থেকে আমরা পড়াই দেবো ইনশাআল্লাহ। একদম পুরা পুরো ভয়েস চেঞ্জটা একদম বেসিক থেকে আমরা পড়িয়ে দিব, একেবারে প্রত্যেকটা টাইপ সহ। সো দ্রুত একটু শেয়ার করে দিই এবং শেয়ার করে অবশ্যই ডান লিখে দিব যে ভাইয়া শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। শেয়ার আবার গোসলখানায় বসে কেউ শেয়ার ডান করেন না, তাহলে কিন্তু মোবাইল ফোনটা পানির ভিতরে পড়ে যাবে। ঠিক আছে না? অনেক টাইম না, এখন তো অনেকে গোসলখানায় থাকতে পারে, ওয়াশরুমে থাকতে পারে না, গ্রামে পুকুরে থাকতে পারে, নদীর ঘাটে থাকতে পারে, ওখানে বসে শেয়ার করতে করতে টুস করে ফোনটা পড়ে গেল। এই কাজটা করা যাবে, ঠিক আছে? তাই না? আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা সবাই শেয়ার করে ডান লিখে দিব ইনশাআল্লাহ। যদি 1 মিনিটের মধ্যে শেয়ার হয়ে যায়, কথা দিলাম 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু আনফরচুনেটলি আপনাদেরকে শেয়ার ডান বলতে 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 একেবারে অনেকবার বলতে হয়, তবুও আপনারা অনেকে সচেতন না। তো একটু দ্রুত করে ফেলবো, আমরা লেট করব না। 3:06 বাজে, আমরা চেষ্টা করবো 3:08 মধ্যে ক্লাস শুরু করার জন্য। 2 মিনিট সময় দিলে এই 2 মিনিটের মধ্যে আমরা দ্রুত শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। শেয়ার করে ক্লাসটা রেখে দিলে এটা আপনার আজীবনের সম্পদ হবে। কখনো যদি মনে হয় ক্লাসটা আপনার, যারা শেয়ার করবেন তাদের নামগুলো বলা হবে, আদারওয়াইজ কারো নাম বলা হবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে মুনিয়া লিখছে স্যার আমি শেয়ার করছি, যে মাসুম মজুমদার লিখছে স্যার শেয়ার ডান, দেখছেন? এরকম দেখি আর কি কি আছেন। দ্রুত 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 শেয়ার করে লিখে দেন। এই যে নাজমুল হোসেন, তিনিও শেয়ার করেছেন, গুড। মেহেদি হাসান লেবু, তিনি কিন্তু শেয়ার করেছেন আমাদের, গুড। অনেক চমৎকার। আপনারা সবাই জানেন সাইদুস স্যারের ক্লাস মানে অসাধারণ। যারা ইংরেজিতে একদম দুর্বল থাকেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু অনেক অনেক উপকারী, বুঝছেন? স্যার কিন্তু একদম সহজ করে বুঝিয়ে দেন। এই ভয়েস চেঞ্জ কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, 6ষ্ঠ, 8ম, 9ম, 10ম শ্রেণীতে পড়েছি, কিন্তু অনেক সময় ভুলে যায় আসলে কি। ওই শুধু একটাই সারা পড়াইতো, আই এট রাইস, এর ভয়েস চেঞ্জ কি, রাইস ইজ ইটেন বাই মি। এইটা হলো মুখস্থ বিদ্যা, ছোটবেলা থেকে সবাই পড়াইছে। এই একটা বাক্যই ভয়েস চেঞ্জের পারে, আর বাকিগুলো দিলে পরীক্ষা আসলে পারি না। আর টেন্সের ক্ষেত্রে কোনটা পড়ে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, এইগুলো হলো সারা শিখাইতো। হ্যাঁ, এটাই যায়। এখন কিন্তু আর ওইগুলো দেওয়ার কাজ হবে না, এখন আসলে যাই হোক, এখন আমাদের সাইদুল স্যার সেই গুরুত্বপূর্ণ ক্লাসটা আপনাদের নিবেন। আপনারা ক্লাসটা করতে থাকবেন, খাওয়া দাওয়া থাকলে খাওয়া দাওয়া করতে থাকবেন, গোসলও করতে থাকবেন, ধুমাইয়া ক্লাসও করতে থাকবেন। ওকে, আমি বিদায় নিচ্ছি। দ্রুত দ্রুত দ্রুত, আমরা বলেছিলাম 8-এ শুরু করবো, 7, আরো 1 মিনিট সময় আছে। দ্রুত দ্রুত শেয়ার করে লিখে দিই সবাই প্রিয় ভাই বোন আমার। লিংক দিয়ে দিছো? আচ্ছা, সবাই কি খাতা কলম নিয়ে রেডি প্রিয় ভাই বোন আমার? রেডি? ঠিক আছে, আমরা শুরু করে দিলাম ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছিলাম 8-এ শুরু করব, 8 বাজে নাই তো? আচ্ছা, বেঁধে যাবে। ওকে, যারা শেয়ার করেছেন ধন্যবাদ, যারা শেয়ার করেন না তাদেরকে ধন্যবাদ। আপনারা বেঁচে থাকলে শেয়ার করবেন, কারণ আজকের শিশু আগামী দিনের গুড। কি সুন্দর করে রাখা হয়, হেরা কি শিশু? আচ্ছা, শিশুর বাপ মা। আচ্ছা ঠিক আছে, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটু ভালো থাকবো যখন সবাই শেয়ার করে দিয়ে ক্লাসটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিব। তো যাই হোক, আজকে টার্গেট হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ, এবং আজকে এই পুরো টপিকটা শেষ করবো ইনশাআল্লাহ, এবং একদম বেসিক থেকে। প্রথমে যদি আমি জিজ্ঞেস করি যে ভয়েস চেঞ্জ আসলে মূলত কত প্রকার, তাহলে কত প্রকার বলেন? আমরা সবাই জানতাম 2 প্রকার, এমনটাই তো, তাই না? বলেন, অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ, কিন্তু প্রিয় ভাই বোন আমার, দুঃখজনকভাবে আমাদের এই জানার মধ্যে কিছুটা লেকিংস আছে। অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোঅ্যাসিভ। অ্যাক্টিভ, প্যাসিভ এবং কি ভাইয়া? তার মানে ভয়েস মূলত কয় প্রকার? 3 প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ এবং। আপনি হয়তো অবাক হবেন আপনারা, এই কোঅ্যাসিভ থেকে অনেক প্রশ্ন আসে, অনেক অনেক। আমি অনেক প্রশ্ন কাটাকাটি করে দেখলাম যে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ইভেন মজার পর হচ্ছে নিবন্ধনের যে লিখিত পরীক্ষা, ওই লিখিত পরীক্ষাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এছাড়াও 10 থেকে 20 গ্রেডের যে লিখিত পরীক্ষাগুলো আছে সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ইভেন এমসিকিউ পরীক্ষা তো আসেই। তার মানে এটা গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ বলেন?
গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সো প্রথমত আমরা যদি অ্যাক্টিভ নিয়ে আলোচনা করি, অ্যাক্টিভ ভয়েস মানে কি আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, আপনারা খুব সহজভাবে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যদি বলি যে ভাইয়া কথার কথা আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর, খুব মনোযোগ প্লিজ, আই ওপেন দ্য ডোর। সো এই বাক্যে আমি বলছি যে আমি দরজা খুলি, আমি দরজা খুলি, তাহলে এই ওপেনের সাবজেক্ট কে ভাইয়া, এই ওপেন হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কে ভাইয়া, খুব মনোযোগ, সাবজেক্ট হচ্ছে আই। আচ্ছা, এই যে আই কোন একটা ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে পারে, মনোযোগ, কোন একটা ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ হবে। কি হবে বলেন? অথবা আমরা যদি আরেকভাবে বলি যে কোন একটা বাক্যে সাবজেক্ট যদি কাজটা করতে পারে, সাবজেক্ট যদি কাজটা করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ হবে। আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুলি, আমি কি দরজা খুলতে পারি? ওই পারি কিনা বলেন? আমি তো দরজা খুলতেই পারি, পারি কিনা বলেন? পারি। আমি যদি বলি কথার কথা আই ক্লোজ দ্য শপ, আমি দোকান বন্ধ করি, আমি কি দোকান বন্ধ করতে পারি? পারি তো, পারি কিনা বলেন? আচ্ছা, একটা ছেলে যে ঠিকঠাক মতো পড়াশোনা করে, সোশ্যাল ওয়ার্ক করে, নামাজ কালাম পড়ে, আমরা সেই ছেলেটাকে কি বলি? ছেলেটা অনেক, এই তো বলেন বলেন, ছেলেটা অনেক বলি কিনা বলেন? তার মানে কোন একটা মানুষ যদি নিজের কাজ নিজে করতে পারে আমরা তাকে অ্যাক্টিভ বলি। কি বলি বলেন? এক্স্যাক্টলি। ঠিক সেম তার উল্টা ভাবে আমরা যদি একটু চিন্তা করি যে কোন একটা ছেলে সে নিজের কাজ নিজে করতে পারে না, নিজে খেতে পারে না, তাকে খাওয়াই দিতে হয়, নিজে গোসল করতে পারে না, গোসল করাই দিতে হয়, নিজে কথা নিজের কাজটা সে নিজে করতে পারে না, তাকে করাই দিতে হয়, ওই ছেলেটাকে আমরা অ্যাক্টিভ বলবো না প্যাসিভ? প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। প্যাসিভ মানে কি ভাই? তার মানে যেই কাজটা নিজে নিজে হয়, যেই কাজটা কিভাবে হয় ভাই বলেন? নিজে নিজে হয় বা নিজে সাবজেক্ট নিজেই করতে পারে সেটা হবে অ্যাক্টিভ। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, মনোযোগ, যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। আবার মনোযোগ, যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটা কি ভাইয়া? প্যাসিভ। যেমন ধরেন ভাই যদি এই বাক্যটা একটু ঘুরায় বলি, দা ডোর ইজ, অথবা ধরো ওয়াজ ধরলাম আমরা, ধরো ওয়াজ ওপেন্ড, আচ্ছা দা ডোর ওয়াজ ওপেন্ড কথার কথা বাই মি ডট ডট ডট, তাহলে এইখানে ভাইয়া সাবজেক্ট কে ভাইয়া? এই ওপেন হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কে ভাইয়া? ডোর, এই ভার্বের সাবজেক্ট কি ভাইয়া? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দরজা কি নিজেকে নিজে খুলতে পারে? এই দরজা নিজেকে নিজে খুলতে পারে, কে খুলে বলেন? মাইন্ডসে খুলে। কে খুলে ভাইয়া? করছে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ, যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই কি ভাইয়া? আমি যদি বলি দা শপ ওয়াজ ক্লোজড, দোকান বন্ধ করা হয়েছিল, দোকান কি নিজেকে নিজে বন্ধ করতে পারে বলেন? তাহলে কে করে ভাইয়া? মাইন্ডসে করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটা কি ভাইয়া? আবার আপনি বললেন কথার কথা একেবারে সবচেয়ে চিরাচরিত যে বাক্য, যেটা দিয়ে আমরা জন্মের পর থেকে কথার কথা মানে কি বলে মানে প্যাসিভ শিখছি, হ্যাঁ, তো এই বাক্যটা দিয়ে আমরা উদাহরণ দিই। যখন আমি বলবো আই ট্রাই, আচ্ছা আমি কি মাছ খেতে পারি? পারি তো, অ্যাক্টিভ, ওকে ফাইন। কিন্তু যদি আমি বলি কথা কথা রাইস ইজ ইটেন, রাইস ইজ কি ভাইয়া? ইটেন ডট ডট ডট। এখন প্রশ্ন হচ্ছে ইটেন মানে হচ্ছে খাওয়া, এই ভার্বের সাবজেক্ট কি ভাইয়া? রাইস, এই সাবজেক্ট কি ভাইয়া? রাইস। রাইস কি নিজে নিজে খেতে পারে? কে খায়? মাইন্ডসে খায়। তার মানে যেই কাজটা নিজে নিজে হয় বা সাবজেক্ট নিজে নিজে করতে পারে সেটা হবে ওকে ফাইন। যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে, অন্য কেউ করে, তাহলে সেটা কি হবে? তাহলে অ্যাক্টিভ প্যাসিভের জাস্ট বেসিকটা ক্লিয়ার হলে হয় কমেন্ট একটু বি কে লিখি কষ্ট করে যে ভাই বেসিকটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দ্রুত ভাই বলেন। I open the door, তাহলে that door is হবে না? হ্যাঁ, তা তো অবশ্যই হবে, নিঃসন্দেহে হবে, ওটা আমি বোঝানোর জন্য বলছি আর কি। হ্যাঁ, এই আর কি। তাহলে ভাই ক্লিয়ার, গুড। এই তো বেসিকটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন বেসিকটা যদি ক্লিয়ার হয় আপনাকে যদি শত শত হাজার হাজার প্রশ্ন করে কেউ আটকাইতে পারবে না, বরং আপনি কাবাডি খেলবেন। কি খেলবেন বলেন? স্যারের সাথে কাবাডি খেলবেন। স্যারের কেমন কাবাডি কাবাডি দেন কি দিবেন? দেন চায়ের হোসেন খেলে দেন কি দিবেন? স্যারের আপনি উল্টা প্রশ্ন করেন, স্যার কি প্রশ্ন করবেন? করেন, আবার চায়ের হইছে করেন, প্রশ্ন করেন। বুঝছেন কিনা ভাইয়া? ইনশাআল্লাহ যখন বেসিক পারবেন তখন যেভাবে প্রশ্ন আটকাইতে পারবে। এখনো যারা শেয়ার করে নিয়ে শেয়ার করে দিব। আজকের এই ক্লাসটা ভয়েস চেঞ্জের উপর সেরা ক্লাস হবে, যেহেতু ভয়েস চেঞ্জটা অনেক গুরুত্বপূর্ণ সব পরীক্ষার জন্য, যেন সবাই একটু শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্যাসিভ ভয়েস আমরা অলরেডি আমরা বুঝলাম যে হি রাইটস এ লেটার। একটু খেয়াল করে দেখেন, রাইট হচ্ছে এখানে ভার্ব, এই রাইট বা লেখার কাজটা কি সাবজেক্ট করতে পারে? এক্স্যাক্টলি, এই লেখার কাজটা হি করতে পারে, এই জন্য অ্যাক্টিভ। কিন্তু যখনই আমরা ঘুরে বলবো এ লেটার ইজ রিটেন, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে ভাই রিটেন আর সাবজেক্ট হচ্ছে কি ভাইয়া? লেটার। তাহলে ভাই লেটার কি নিজেকে নিজে লিখতে পারে বলেন? চিঠি কি নিজেকে নিজে লিখতে পারে? তাহলে যে কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে, কে লিখে চিঠি? আমরা যদি প্রশ্ন করি উত্তর পেয়ে যাবো মাইন্ডসে চিঠি লিখে, কে লিখে? এক্স্যাক্ট। তাহলে যে কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটা কি ভাইয়া? ক্লিয়ার, গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বেসিক ক্লিয়ার, বেসিক ক্লিয়ার, বেসিক ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। কোয়াসিটিভ, এই ব্যাপারটা আরো মজার, খুব মনোযোগ। এটা বোঝার জন্য যেটা করতে হবে, এই ভার্বটা একটু ভুল আছে। আচ্ছা, এইখানে একটু খেয়াল করে দেখেন, বলা হচ্ছে ভাইয়া হানি টেস্ট সুইট, মানে মধু খেতে, মনোযোগ প্লিজ, মধু খেতে। দেখেন এইখানে এটা বোঝার আগে একটা জিনিস আবার লিখতে হবে প্লিজ, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে ভাই প্যাসিভ মানেই, সবাই একটু খাতায় লিখেন, কমেন্টে লিখেন,
আপনারা সবাই একটু কমেন্টে লিখেন, খাতায় লিখেন। প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি থ্রি, বিভার্ব প্লাস ভি থ্রি, অর্থাৎ প্যাসিভ হওয়ার জন্য বিভার্ব প্লাস ভি থ্রি লাগবেই 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 লাগবেই, অর্থাৎ বিভার্ব প্লাস ভি থ্রি, বিভার্ব প্লাস ভি থ্রি, এটা সবাই লিখতে হবে প্লিজ। জাস্ট এইটুকু সেন্স যদি আপনি আপনার মানে নিজের মধ্যে ঢুকাইতে পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, প্যাসিভ মানে ধরেন আপনার 95% শেষ। শুধু এটা একটু ঢুকাইতে হবে, প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি থ্রি, বিভার্ব প্লাস ভি থ্রি ছাড়া প্যাসিভ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। একটা দুটা ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম মানে কি বলে উদাহরণ হিসেবে নেওয়া যায় না, তবে বেশিরভাগ সেন্সে প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি থ্রি, বিভার্ব প্লাস ভি থ্রি লাগবেই লাগবে, লাগবেই লাগবে। গুড, এটা একটু সবাই লিখতেছে। আপনাদের ক্লাস নিতে এই জন্য এত ভালো লাগে আলহামদুলিল্লাহ, মানে আপনারা মানে খুব ভালো মাশাআল্লাহ, কথা বললে কথা শুনেন, এখানে সব ভাই বোনেরা লিখতেছেন, এখানে সবাই কমেন্ট করতেছেন। গুড, সবাই লিখে ফেলছে প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি থ্রি, এটা একটু মনে রাখবেন আজকের পড়তে। প্যাসিভ মানে বিভার্ব প্লাস, ঘুমের মধ্যে যদি কেউ বলে তোর জামাইয়ের নাম প্যাসিভ, তাহলে মাথায় কি কাজ করবে? বিভার্ব প্লাস, বিভার্ব প্লাস। ওকে ফাইন, ওকে ফাইন, এখন লেখা শেষ। এবার খেয়াল করে দেখেন, মনোযোগ প্লিজ। কুয়াসি প্যাসিভ বোঝার জন্য এই ধারণাটা দরকার, মানে প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি থ্রি, এই জিনিসটা বোঝা দরকার। আমরা বললাম যে প্যাসিভ মানে বিভার্ব প্লাস, আবার বিভার্ব প্লাস, এখানে কি বলা হচ্ছে? কুয়াসি প্যাসিভ। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে হানি টেস্ট সুইট, মানে মধু খেতে মিষ্টি। ওকে ফাইন, আমি একটু লিখেই দেখাই, মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি। এই সাইলেন্ট, মধু খেতে মিষ্টি, খেয়াল করে দেখেন মিষ্টি। আচ্ছা ভাইয়া, মধু কি নিজেকে নিজে খায়া দেখছে যে হ্যাঁ মিঠা লাগে না তিতা লাগে? ওই মধুর কি মুখ আছে? মধু কি নিজে নিজে খায়া দেখছে হ্যাঁ যে মিঠা লাগে না মাইনসা খাইছে? মনোযোগ, মাইনসা খায়া দেখছে যে মধু মিঠা লাগে, মধু, আম টক লাগে, আম, মরিচ ঝাল লাগে, মরিচ ঝাল লাগে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইনসা করে, সেটা কি বলছিলাম আমরা? আবার মধু খেতে মিষ্টি, তাহলে মধু কি নিজেকে নিজে খায়া দেখছে হ্যাঁ যে মিঠা লাগে? না, মাইনসা খাইছে, খায়া দেখছে যে ভাই মধু মিঠা লাগে। তার মানে এই বাক্যটা অর্থের দিক থেকে প্যাসিভ, অর্থের দিক থেকে ভাইয়া, কিন্তু গঠনের দিক থেকে ভাইয়া অ্যাক্টিভ। কারণ এখানে বিভার্ব নাই, ভি থ্রিও নাই। দেখেন হানি টেস্ট সুইট, এখানে কোনো বিভার্ব আছে বলেন নাই, ভাই এখানে কোনো ভি থ্রি আছে বলেন নাই, তাহলে বিভার্ব নাই, ভি থ্রিও নাই, তাহলে বাক্যটা কি ভাইয়া? অ্যাক্টিভ। খেয়াল করে দেখেন, গঠন অ্যাক্টিভ, গঠন কি ভাইয়া? খুব মনোযোগ প্লিজ। কিন্তু ভাইয়া অর্থটা যদি চিন্তা করেন, দেখেন তো, একটু আমার বলার দরকার নেই, আপনাদের মাথা কি বলে? নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাদেরকে যথেষ্ট মেধা দিয়েছেন, ওই মেধা দিয়ে একটু চিন্তা করেন অর্থটা কি দাঁড়ায়, কেমন দাঁড়ায়? প্যাসিভের মতো মনে হয় না বলেন? কারণ আমরা বললাম মধু খেতে মিষ্টি, মধু তো নিজেকে নিজে খায়া দেখা নাই যে হ্যাঁ মিঠা লাগে, মাইনসে খায়া দেখছে যে মিঠা লাগে, তাই না বলেন? তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইনসে করে, সেটা প্যাসিভ। তাহলে অর্থটা কি ভাইয়া? প্যাসিভ, অর্থটা প্যাসিভ। কিন্তু গঠনটা কি ভাইয়া? স্ট্রাকচারটা কি ভাইয়া? অ্যাক্টিভ। কেন? এখানে বিভার্ব নাই, ভি থ্রিও নাই, তাহলে গঠনটা হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু অর্থটা হচ্ছে ভাইয়া প্যাসিভ। এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভের সংমিশ্রণে যে বাক্য তৈরি হয় তাকে বলা হয় ভাইয়া কুয়াসি প্যাসিভ, কুয়াসি প্যাসিভ। এখন বুঝছেন কিনা একটু প্লিজ? যারা কুয়াসি প্যাসিভ ধারণাটা বুঝছেন কষ্ট করে কিউ কে, আর আপনারা মুখে বলেন কিউ কে। আরে আপনারা অনেক স্মার্ট আসলে, ভাই বুঝছেন তো মোটামুটি। এটাই হচ্ছে ফ্যাক্ট, কুয়াসি প্যাসিভ মানে এটাই যে দেখতে অ্যাক্টিভের মতো দেখাবে, বিভার্ব নাই, ভি থ্রিও নাই, কিন্তু অর্থটা প্যাসিভ। আমি আরো কিছু উদাহরণ দিই আমাদের ভাই বোনদের সুবিধার জন্য, যেমন ধরেন ম্যাঙ্গো, ম্যাঙ্গো টেস্ট, TAST, ম্যাঙ্গো টেস্ট সোর, মানে আম খেতে মিষ্টি, আম খেতে মিষ্টি। আবার দেখো আরো কিছু উদাহরণ দেয়, রাইস সেলস চিপস, রাইস সেল চিপস, মানে এই বাক্যের অর্থ কি বলতো? চাল সস্তায় বিক্রি হয়, চাল, ওই চাল কি নিজেকে নিজে বিক্রি করে? এই যে সেলস মানে কি জানো ভাইয়া? বিক্রি করা, এইটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে ভাইয়া রাইস। রাইস কি নিজেকে নিজে বিক্রি করতে পারে? তাহলে কে করে? মাইনসে করে। তাহলে চাল সস্তায় বিক্রি হয়, এটা কুয়াসি প্যাসিভ। কেন? দেখতে অ্যাক্টিভ, দেখতে, কিন্তু অর্থটা প্যাসিভ। অর্থটা কি ভাইয়া? এই জন্য বাক্যটা কুয়াসি প্যাসিভ। বাক্যটা কি ভাইয়া? এখন মজার ব্যাপার হচ্ছে এই বাক্যগুলোকে আবার প্যাসিভ বানানো যায়, প্যাসিভ, কারণ এগুলো তো কুয়াসি প্যাসিভ, মানে আধা প্যাসিভ আর কি, মানে পুরোপুরি প্যাসিভ না। সো এগুলোকে প্যাসিভ বানানো যায়, এবং এগুলোকে প্যাসিভ বানানো খুবই সহজ। সেটা কিভাবে আমি একটু এখানে দেখাই দিচ্ছি। এই দেখেন, এই দেখেন, জাস্ট আমরা যেটা করবো ভাইয়া, এই যে হানি, যে সুইট, এই মাঝখানে একটা ইজ দিব, তাহলে আমরা লিখবো এই তো গুড, হানি, হানি ইজ সুইট, মানে ওই অ্যাডজেক্টিভটার মাঝখানে একটা ইজ দিয়ে বসাই দিব আমরা, হানি ইজ সুইট। হানি ইজ কি ভাইয়া? সুইট। তারপর লিখবো ভাইয়া হোয়েন ইট ইজ টেস্টেড, টেস্টেড, টেস্টেড। তাহলে বিভার্ব আছে, ভি থ্রি আছে, বিভার্ব আছে, ভি থ্রি আছে, বিভার্ব আছে, আর প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি থ্রি, প্যাসিভ মানে বিভার্ব প্লাস। তার মানে হানি ইজ সুইট, আপনি জাস্ট অ্যাডজেক্টিভটাকে আলাদা করে ফেলবেন একটা বিভার্ব দিয়ে, তাহলে ব্যাপারটা অনেক সুন্দর হবে। তাহলে হানি ইজ সুইট মানে মধু হয় মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটাকে টেস্ট করা হয়, যখন এটাকে। তাহলে ভাই এইটা সবাই পারবেন, দেখেন জাস্ট এই যে এই মানে এইখানে চিপ এবং রাইস, এটার মাঝখানে একটা বিভার্ব দিবেন, তাহলে বলেন রাইস ইজ চিপ। গুড, রাইস ইজ কি ভাইয়া? চিপ। এই তো গুড, চিপ। হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ, এটার ভি থ্রি হবে, সেলস এর ভি থ্রি হয়ে যাবে কি ভাইয়া? সোল্ড।
তাহলে রাইস ইজ চিপ when it is ঠিক সেম ম্যাঙ্গো টেস্ট সোর তাহলে ম্যাঙ্গো এই যে এই ভার্বের পরিবর্তে প্রথমে একটা ইজ দিবেন বি ভার্ব তাহলে ম্যাঙ্গো ইজ সোর ম্যাঙ্গো ইজ when it is tasted when it is ক্লিয়ার ইনশাআল্লাহ আচ্ছা একটু দ্রুত জানাবেন আপনারা যারা অনলাইন আছেন বুঝতেছেন কিনা আলহামদুলিল্লাহ এই তো গুড নীলা জাহান কিউকে গুড কিউকে গুড সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ চলেন আমরা সামনে যাই ইনশাআল্লাহ এটা হচ্ছে ভাইয়া একটা বাহ্যিক সম্পর্ক আমরা এখন দেখবো অর্থাৎ অ্যাকটিভ এবং প্যাসিভের মধ্যে একটা বাহ্যিক সম্পর্ক দেখবো যে কিভাবে একটা অ্যাকটিভ বাক্য প্যাসিভে রূপান্তর হয় এন্ড বিশ্বাস করেন শুধু এই পেজে আমরা যে জিনিসটা বোঝাবো আপনাদেরকে এটার মাধ্যমে ধরেন আল্লাহর রহমতে মানে 95% আপনার প্যাসিভ শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন শুধু এই পেজের মাধ্যমে যদি আপনি সিস্টেমটা বুঝতে পারেন পৃথিবীর যে কোনো বাক্যকে আপনি প্যাসিভ বানাইতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ খুব মনোযোগ প্লিজ একটা অ্যাকটিভ বাক্য কিভাবে প্যাসিভ হয় একটা অ্যাকটিভ বাক্য কিভাবে আমরা জানি একটা বাক্যের স্ট্রাকচার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটা কি আজকে নতুন জানলাম না মোটামুটি ছোটবেলা থেকে জানতেছি ছোটবেলা থেকে জানি আল্লাহর রহমতে একটা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব আবার সাবজেক্ট ভার্ব তাহলে একটা বাক্যের শুরুতে কি থাকে ভাইয়া খুব খেয়াল করেন শুরুতে কি থাকে ভাইয়া সাবজেক্ট থাকে আর একটা বাক্যের শেষে সাধারণত কি থাকে বলেন তো ভাইয়া সাধারণত অন্য কিছু থাকতে পারে ওইদিকে আমরা যাচ্ছি না আজকে ওকে ফাইন এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি একটা এই ধরেন এটা হচ্ছে অ্যাকটিভ বাক্য কেমন এটা যদি আমরা প্যাসিভ বানাইতে চাই তাহলে কি করতে হবে অবজেক্টকে কি বানাইতে হয় গুড এই অবজেক্টটা এখানে কি হয়ে যাবে সাবজেক্ট তারপরে এখানে একটা বি ভার্ব লাগবে এখানে একটা ভি3 লাগবে এই ভার্বটা দুই খণ্ডে খণ্ডিত হবে কয় খণ্ডে ভাইয়া এই একটা ভার্ব দুই খণ্ডে খণ্ডিত হবে একটা হচ্ছে বি ভার্ব লাগবে একটা হচ্ছে কি লাগবে এই মূল ভার্বের ভি3 কি লাগবে আর শেষে আবার এই সাবজেক্টকে আবার কি বানাই দিব অবজেক্ট তার মানে খেয়াল করে দেখেন যেমনি বলেন অ্যাকটিভ হোক প্যাসিভ হোক স্ট্রাকচার সেম আছে কিনা সাবজেক্টের জায়গায় ভার্বের জায়গায় অবজেক্টের বুঝছেন কিনা ব্যাপারটা অ্যাকটিভ হোক প্যাসিভ হোক স্ট্রাকচারটা সেমই থাকবে এখন প্রশ্ন হচ্ছে অ্যাকটিভ বাক্যে যেটা সাবজেক্ট প্যাসিভ সেটা হয়ে যায় অবজেক্ট আবার প্যাসিভে যেটা অ্যাকটিভে যেটা অবজেক্ট সেটাই প্যাসিভ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে একটা বাক্যের শুরুতে কি বসে আমি আবার লিখতেছি আপনাদের সুবিধার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখে দেখে বলবেন মুখস্থ বলা দরকার নেই হ্যাঁ তাহলে একটা বাক্যের শুরুতে কি থাকে ভাইয়া ওকে শুরুতে সাবজেক্ট থাকে তাহলে আপনি যখন একটা অ্যাকটিভ বাক্যকে প্যাসিভ বানাবেন তাহলে প্রথম কাজটা কি কারণ আমাদের শুরুতে কি লিখতে হবে ভাইয়া আগে সাবজেক্ট লিখতে হবে শুরুতে কি লিখতে হবে সাবজেক্ট আর অ্যাকটিভ বাক্যে যেটা অবজেক্ট সেটাই প্যাসিভ বাক্য হয় ভাইয়া এইজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ভাইয়া অবজেক্ট খুঁজে বের করা এবং সেটাকে সাবজেক্ট বানায় দাও মনোযোগ অ্যাকটিভ থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ লিখেন সবাই প্রথম কাজ আমরা কয়েকটা কাজ লিখবো এই কাজ দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো বাক্য প্যাসিভ বানাইতে পারবেন তাহলে অ্যাকটিভ থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব সেটাকে সাবজেক্ট বানাই দিব সবাই একটু লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ অ্যাকটিভ থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব কেন কারণ বাক্যের শুরুতে সাবজেক্ট লিখতে হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এইজন্য প্রথম কাজ হচ্ছে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে কি বানাই দিব তাহলে এখানে অবজেক্ট পাওয়ার বুদ্ধিটা হচ্ছে ভাই এই অবজেক্ট পাওয়ার বুদ্ধি হচ্ছে ভাইয়া ভার্বকে কি ভাগ আগে দ্বারা প্রশ্ন করা ভার্বকে কি ভাগ আগে দ্বারা আর আমি যদি প্রশ্ন করি হি রাইটস এ লেটার সে কি লিখে তাহলে এটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট লেটার হচ্ছে কি ভাইয়া এই লেটারকে আমরা কি বানাই দিলাম ভাইয়া সাবজেক্ট বানাই দিলাম তাহলে এই লেটার সাবজেক্ট পজিশনে চলে আসলো ক্লিয়ার ইনশাআল্লাহ ওকে 2 নম্বর কাজ লিখেন দ্বিতীয় কাজ হচ্ছে ভাইয়া টেন্স খুঁজে বের করতে হবে কারণ 2 নম্বরে আমাদের কি লিখতে হবে বলেন সাবজেক্টের পরে মনোযোগ প্লিজ সাবজেক্টের পরে আমরা তো সাবজেক্ট লিখলাম খেয়াল করেন সাবজেক্ট লেখা শেষ হ্যাঁ ওকে লিখলাম লেখা শেষ এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বর কাজ কি বলেন তো ভাই আমাদেরকে ভার্ব লিখতে হবে আর আমরা জানি প্যাসিভে শুধু ভার্ব লেখা যায় না মানে প্যাসিভের ভার্বটা এই বড় হয়ে যায় বি ভার্ব প্লাস ভি3 লিখতে হয় প্যাসিভের ভার্বটা লিখতে হয় কি হবে ভাই বি ভার্ব প্লাস ওকে ফাইন তাহলে আমাদের কাজ হচ্ছে ভাই টেন্স খুঁজে বের করব দ্বিতীয় কাজ হচ্ছে ভাই আমরা টেন্স খুঁজে বের করব বের করে সেই অনুযায়ী আমরা বি ভার্ব নিব কি নিব বলেন তাহলে এটা রাইটস হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব হয় ভাইয়া তিনটা এম ইজ আর এম ইজ তাহলে খেয়াল করে দেখেন আমরা লেটারের সাথে কি নিব এম নিব না আর নিব তাহলে কি নিব ভাইয়া ইজ নিব তাহলে আমরা নিয়ে নিলাম ইজ নিয়ে নিলাম কি ভাইয়া ইজ তারপরে আমরা কাজ কি যে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম এই যে আমরা তো বি ভার্ব লিখছি আলহামদুলিল্লাহ বি ভার্ব লিখছি এরপর কাজ কি ভি3 লিখবো তাহলে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ রাইটস হয়ে যাবে কি ভাইয়া রিটেন রাইটস হয়ে যাবে কি ওকে রিটেন রাইটস হয়ে যাবে রিটেন এরপরে দেখেন ভাইয়া রাইটস হয়ে যাবে রিটেন 3 নাম্বার কাজ কি ভাইয়া আমাদের তৃতীয় কাজ তাহলে দ্বিতীয় কাজ ছিল টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস ভি3 টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস আর 3 নাম্বার কাজ হচ্ছে ভাইয়া অবজেক্ট না সাবজেক্ট
এক্স্যাক্টলি সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব, অবজেক্ট বানাই দিব এবং যেই প্রিপোজিশনটা ম্যাচ করে সেটা দিব আমরা। তাহলে এখানে সাবজেক্ট কি ভাইয়া? হি। গুড। তাহলে হি কে যদি আমরা অবজেক্ট বানাই দিই হি হয়ে যাবে ভাইয়া হিম, হি হয়ে যাবে হিম। তার আগে আমরা একটা প্রিপোজিশন বাই দিব, কি দিব ভাইয়া? বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, এছাড়া অন্যান্য প্রিপোজিশন হইতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ভাইয়া? বাই। তাহলে আবার খেয়াল করে দেখেন অ্যাকটিভ কে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাবো। গুড। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম। দ্বিতীয় কাজ টেন্স অনুযায়ী বিভার নিব বা টেন্স খুঁজে বের করব এবং সেই অনুযায়ী বিভার প্লাস ভি3, বিভার প্লাস। তাহলে এখানে রাইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিভার নিলাম ইজ, তারপরে ভি3 হবে রিটেন, তারপরে সাবজেক্ট কি বানিয়ে দেব? অবজেক্ট বানাই। ঠিক সেম স্টাইলে পৃথিবীতে যত মানে অ্যাকটিভ বাক্য আছে ঠিক একই স্টাইলে প্যাসিভ হবে, একই স্টাইলে কি হবে? প্যাসিভ। এইখান দেখেন আমরা আরেকটু ডিপে যাই। এখন এইটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলবেন ভাই। এইটুকু ক্লিয়ার হলে কমেন্টে কে কে লিখবেন যে ভাই আলহামদুলিল্লাহ এইটুকু ক্লিয়ার। তারপর দেখেন আমরা সামনে যাই ইনশাআল্লাহ। কয় ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়? আমরা জানি সেন্টেন্স আছে 5 ধরনের। কয় ধরনের ভাই? অ্যাসার্টিভ, দেখে দেব বলেন। তারপরে কি? অ্যাসার্টিভ, এক্স্যাক্টলি, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, আর এটা আছে এক্সক্লেমেটরি, অপটেটিভ। এর মধ্যে এক্সক্লেমেটরি এবং অপটেটিভ সেন্টেন্সের সাধারণত প্যাসিভ হয় না। তাহলে এই 3 ধরনের প্যাসিভ হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং আমরা মজার ব্যাপার হচ্ছে টেন্স কয় প্রকার বলেন তো ভাইয়া? 12 প্রকার, রাইট? টেন্স হচ্ছে 12 প্রকার। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের 12 প্রকার টেন্স দিয়ে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় সেটা দেখব। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে 12 প্রকার টেন্সের কিভাবে এটা কি বলে টেন্স কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব। ইভেন ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে 12 প্রকার কিভাবে টেন্স পরিবর্তন হয় সেটাও। তার মানে আজকে এই পুরোটা আমরা শিখবো ইনশাআল্লাহ। এজন্য শুরু থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার জন্য, ভালো হবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা কাজ করবো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। কি নিয়ে বলেন তো ভাইয়া? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং প্রথম টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্টের কোন টেন্স ভাইয়া? ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? ইনডিফিনিট টেন্স। সো আমরা শুধু আপনারা খেয়াল করে দেখবেন পরীক্ষায় যখন প্রশ্নটা আসবে যে কোন টেন্স আছে, সাবজেক্ট অবজেক্ট এগুলো ঝামেলা নাই, সাবজেক্টকে অবজেক্ট বানানো, অবজেক্টকে সাবজেক্ট বানানো এগুলো যে কেউ পারবে ইনশাআল্লাহ। শুধু আপনার কাজ হচ্ছে ভাইয়া দেখা যে কোন টেন্স আছে। কি আছে বলেন তো ভাইয়া? কোন টেন্স? সো একটু খেয়াল করে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখলেই বা থাকলেই বিভার্ব নিতে হবে কি ভাইয়া? অ্যাম ইজ, আর অ্যাম ইজ আর বি3, এটা তো কমন। বি3 এটা যে কোনো প্যাসিভে বি3 লাগবে লাগবে লাগবে। তাহলে অ্যাম ইজ আর প্লাস বি3, অ্যাম ইজ আর প্লাস কি ভাইয়া? খেয়াল করে দেখেন বলা হচ্ছে হি লাভস মি। তাহলে এখানে খেয়াল করে দেখেন ভাইয়া এখানে এই যে তাহলে সাবজেক্টকে আমরা এই যে অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব। খেয়াল করেন অবজেক্টকে কি বানাই দিব? প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে লাভস হচ্ছে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিভার্ব হবে কি ভাইয়া? অ্যাম ইজ আর। এন্ড প্রশ্ন হচ্ছে এই যে আই এর সাথে কি নিব ভাইয়া? গুড, নিলাম নিলাম। তারপরে লাভস কি হয়ে যাবে ভাইয়া? বি3 লাভস। তারপরে হি হয়ে যাবে ভাইয়া? হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে ভাইয়া? খুব মনোযোগ দেখেন। তাহলে দেখেন হি রাইটস অ্যান এসে। তাহলে ভাই এখানে অবজেক্টকে ভাইয়া সে কি লিখে? এই যে অবজেক্টকে কি বানিয়ে দিব ভাইয়া? দিলাম সাবজেক্ট বানায়া। তারপরে দেখেন টেন্স অনুযায়ী বিভার্ব নিব। রাইটস হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে অ্যাম ইজ আর। তাহলে এন এস এর সাথে কি দিব? গুড, ইজ দিলাম। তারপরে রাইট হয়ে যাবে ভাইয়া? হি হয়ে যাবে ভাইয়া? বাই হিম। উই ইনভাইট देम। তাহলে আমরা কাকে দাওয়াত দিলাম? তাহলে অবজেক্ট কি ভাইয়া এখানে? देम। তাহলে देम কে আমরা কি বানিয়ে দিব ভাইয়া? সাবজেক্ট বানিয়ে দিব। ওকে ফাইন। তারপরে দেখেন ভাইয়া এখানে ইনভাইট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিভার্ব হবে অ্যাম ইজ আর। তাহলে দে এর সাথে কি এম নিব? ইজ নিব, অফ কোর্স আর নিব, নিয়ে নিলাম আর। তারপরে ইনভাইট হয়ে যাবে ভাইয়া? ইনভাইটেড। আর উই হয়ে যাবে ভাইয়া? আস। একটা বিষয় যদি খেয়াল করে দেখেন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব 3টা আছে। কয়টা ভাইয়া বলেন? আমরা কিন্তু 3টা দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ অ্যাম ইজ আর, অ্যাম ইজ 3টা দিয়ে আমরা উদাহরণ দিয়েছি। কখন অ্যাম হবে, কখন ইজ হবে, আর কখন। এটা জাস্ট সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ মূল জিনিসটা আপনি যখন পারবেন তখন যে কোনো মানে কি বলে মানে সাবজেক্ট যেটাই হোক না কেন অবশ্যই পারবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ইনশাআল্লাহ। তারপরে দেখেন ভাইয়া এটা খেয়াল করছেন তো না? আজকের ক্লাসটা কিন্তু খুবই এক্সক্লুসিভ, একটু পরে বুঝবেন, কারণ আমরা প্রত্যেকটা টাইপ থেকে বিগত বছর আসা প্রশ্নগুলো সলভ করাই দিব। আমি না, আপনারা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আপনাদের মানে কি বলা যেতে পারে, ধরেন আপনি কথা একটা জাদু শিখলেন বা কোনো একটা বিদ্যা শিখলেন, সাথে সাথে যদি আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন এটা আপনার মানে দীর্ঘদিন মনে থাকবে, বুঝছেন কিনা? এই জন্য প্রত্যেকটা রুলসের এগেনস্টে আমি চেষ্টা করেছি বিগত বছরের প্রশ্ন রাখার। এবং মজার ব্যাপার হচ্ছে যদিও আমরা একেবারে সব স্টাইলই পড়বো, সহজ কঠিন, কিন্তু পরীক্ষায় ভয়েস ন্যারেশন থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিতান্তই সহজ। আপনি আমাকে একটা প্রশ্ন কঠিন দেখাতে পারবেন না, মানে আমি সাধারণত দেখি নাই। ভয়েস ন্যারেশন থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা সেগুলো একেবারে নিতান্তই সহজ এবং মারাত্মক পরিমাণে সহজ। আপনার মনে হবে আল্লাহ এত সহজ প্রশ্ন পরীক্ষায় আসে, বুঝছেন কিনা বাইরের কথা? প্রথম প্রশ্নটা দেখেন, all his pupils like him। তাহলে কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ভাইয়া প্রথম কাজ বলো, সবাই বলো প্রথম কাজ।
গুড, অবজেক্ট খুঁজে বের করা, অবজেক্ট খুঁজে বের করে সাবজেক্ট বানানো, অবজেক্ট খুঁজে বের করে। তাহলে পিপলস মানে ছাত্রছাত্রী, মানে পিপলস মানে স্টুডেন্টস, পিপল মানে কি ভাই? তাহলে অল হিজ পিপলস লাইক হিম, তার সকল ছাত্রছাত্রী তাকে পছন্দ করে। কাকে? তাকে। কাকে? তাহলে অবজেক্ট খুঁজে বের করলাম। তাহলে অবজেক্ট খুঁজে বের করে কাজটা কি তাকে কি বানিয়ে দিব? সাবজেক্ট বানিয়ে দিব। তাহলে হিম এর সাবজেক্ট ফ্রম। তারপর 2 নাম্বার কাজ হচ্ছে আমরা টেন্স খুঁজে বের করব। এখানে টেন্স কোনটা আছে ভাইয়া? লাইক। তাহলে লাইক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিভার্ব কি হবে? এম ইজ আর। তাহলে এই যে হি এর সাথে কি আমরা এম দিব আর দিব কি দিব? এক্স্যাক্টলি দিয়ে দিলাম ইজ। তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, মূল ভার্ব হচ্ছে লাইক, লাইকের বি3 বা 3 নাম্বার ফর্ম কি হবে? লাইট। তাহলে হি ইজ লাইক। তারপর আমরা একটা প্রিপোজিশন বাই দিব, কি দিব ভাইয়া? বাই দিয়ে এই যে অবজেক্টকে সাবজেক্ট বানাই দেব। এখানে অবজেক্ট কে ভাইয়া বলেন তো? অবজেক্ট কে? অল হিজ পিপলস, মানে তার সকল ছাত্রছাত্রী। এটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট। এই সাবজেক্টকে আমরা কি বানাই দিব? শেষ। বলেন এই প্রশ্নটা খুব কঠিন ছিল? একদম সত্যি করে মন থেকে বলবেন, যারা লাইভে দেখতেছেন আপনারাও বলেন, যারা লাইভে দেখতেছেন বলেন এই প্রশ্নটা খুব কঠিন ছিল একদম, মানে আমরা যা পড়ছি এর মধ্যেই তলার হতে। তাহলে অল হিজ পিপলস লাইক হিম, এটা হয়তো চেঞ্জ করে দিবে, সামনের বছর হয়তো দিবে অল হিজ স্টুডেন্টস লাইক হিম। এটাই তো করতে পারবো, আর কোনো ক্ষমতা আছে বলেন? মানে হয়তো কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করে দিবে, সিস্টেমটা সেম থাকবে। সিস্টেমটা কি থাকবে ভাইয়া? সেম থাকবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন। তারপর দেখেন ভাইয়া, উই ডু নট লাইক আইডল পিপল। 17তম বিসিএস। আপনারা ভাবছেন দূর এটা তো স্যার প্রাইমারি প্রশ্ন, এই জন্য সহজ। প্রথমে মনে হয়েছিল দূর স্যার এটা তো প্রাইমারিতে এই জন্য সহজ, তাই না? এখন দেখেন ভাই এটা কোথায় কোথায় আসছে। এটা বিসিএস এ আসছে, পেট্রো বাংলা খুবই ভালো মানের পরীক্ষা, পেট্রো বাংলা। এটা ভার্সিটিতে আসছে, এটা মেডিকেলে আসছে, ডট 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 অনেক জায়গায় আসছে। এটা কি খুব কঠিন? দেখেন, উই ডু নট লাইক আইডল পিপল, আমরা আইলসা মানুষ পছন্দ করি না। আপনি কি পছন্দ করেন বলেন? তাহলে প্রশ্নটা কি কঠিন না সহজ বলেন? তাহলে উই ডু নট লাইক আইডল পিপল, উই ডু নট লাইক আইডল পিপল। আগে কঠিন ছিল তাই না? আচ্ছা বলেন, তাহলে ভাই প্রথম কাজ কি করা? অবজেক্ট খুঁজে বের করা, বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব। সেটাকে কি বানাই দিব? তাহলে এখানে অবজেক্টকে যেন ভাইয়া আমরা কাদেরকে পছন্দ করি না বা কাকে পছন্দ করি না? আইডল পিপল। তাহলে অবজেক্ট হচ্ছে আইডল পিপল। তাই অবজেক্টকে কি বানাই দিব বলেন তো ভাইয়া? দিলাম সাবজেক্ট বানায়। তারপরে কাজ টেন্স, কারণ 2 নাম্বার কাজ কি? প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপরে কি ভার্ব, তারপরে কি ভাইয়া অবজেক্ট। এই স্ট্রাকচারটা শুধু মনে রাখবেন। তাহলে 2 নাম্বার ভার্ব লিখতে হবে। আর প্যাসিভে শুধু ভার্ব লেখা যায় না, প্যাসিভে শুধু ভার্ব লেখা বিভার্ব প্লাস বি3, বিভার্ব প্লাস। তাহলে এখানে আমাদের বিভার্বটা কোনটা হবে সেটা দেখতে হবে, কোন টেন্স আছে। তাহলে ডু নট লাইক কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, ইনডিফিনিট টেন্স। তাহলে বিভার্ব হবে এম ইজ। ওকে ফাইন, এম ইজ আর। কখনো যদি নেগেটিভ বাক্য থাকে আপনারা কিন্তু এই ভার্বটা দেখেন না, আপনারা দেখবেন প্রথমটা অক্সিলারি ভার্বটা দেখে টেন্স চিনতে পারবেন। এখানে যদি ডু নট না থাকে বা ডিড নট থাকতো তাহলে হয়তো কি ভাই পাস্ট টেন্স। কথার কথা বুঝতেছেন তো ভাই কথাটা? এজন্য যদি কখনো নেগেটিভ বাক্য হয় সো পরের মানে মেইন ভার্বটা দেখবেন না, দেখবেন অক্সিলারি ভার্ব, তাহলে টেন্সটা চিনতে পারবেন। ওকে ফাইন। আচ্ছা তাহলে আইডল পিপলের সাথে এম ইজ আর, কোনটা এম নিব ইজ নিব? পৃথিবীতে কত মানুষ আইলসা, তাহলে এত মানুষের সাথে তো ইজ হয় না, আর হয়। কি হয়? দিলাম আমরা আর। আর নট থাকলে সেটা কোনো কাজ করা দরকার নেই, আপনারা যা আছে তাই বসাই দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? নট থাকলে নট হবে, নট থাকলে নট হবে। আর লাইক হয়ে যাবে বি3, লাইকড, লাইক হয়ে যাবে। তাহলে আইডল পিপল আর নট লাইক, তারপরে প্রিপোজিশন বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দিবেন। সাবজেক্টকে ভাইয়া উই, এটাকে অবজেক্ট বানাই দিলে কি হয়ে যাবে? ক্লিয়ার ইনশাআল্লাহ? এখন বলেন কঠিন? আসলে কি খুব কঠিন লাগতেছে? আপনি একটা সিস্টেম যখন শিখে যাবেন ইনশাআল্লাহ, যেভাবে প্রশ্ন আসুক, যত কঠিন প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে। ক্লিয়ার? তাই একটু জানেন সহজ কঠিন আমরা কি বুঝতেছি আল্লাহর মধ্যে? বলেন দ্রুত। গুড, বুঝতেছি আলহামদুলিল্লাহ। পরেরটা দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, কন্টিনিউয়াস। 2 নম্বর হচ্ছে ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট। তার আগে আপনাদের মাথায় আমি একটা ভাইরাস ঢুকাই দিই, মানে সেটা হচ্ছে পজিটিভ ভাইরাস এবং ভালো ভাইরাস। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে বিং লাগে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে ভাইয়া বিং লাগে। আমি কিন্তু বলি না প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি বলছি না পাস্ট কন্টিনিউয়াস, আমি বলছি না ফিউচার কন্টিনিউয়াস। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্স করতে মানে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে কি লাগবে? বিং লাগবে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে কি লাগবে? অপশনে স্যাররা যেটা করে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, অপশনে দেখবেন একটা কন্টিনিউয়াস বাক্যকে আপনাকে প্যাসিভ বানাইতে বলছে, 4টা অপশন। কথার কথা ধরেন বি, সি, ডি এবং এটা হচ্ছে এ। 3টা অপশনে দেখবেন বিং নাই। কি নাই ভাই? মনোযোগ। একটা কন্টিনিউয়াস বাক্যের প্যাসিভ বানাইতে বলছে, আমরা বলছি যে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে বিং লাগবে, মানে লাগবে মানে লাগবে মানে লাগবেই, বিং থাকতে হবে বিং। কিন্তু দেখবেন 4টা অপশনের মধ্যে 3টাতে বিং নাই। বিং নাই মানে কাটা, বিং নাই মানে কাটা, বিং নাই মানে একটাতে বিং আছে, এটাই आंसर। বুঝছেন কি না? পরীক্ষা যেভাবে প্রশ্নগুলো আসে। আর যদি স্যাররা প্রশ্ন কঠিন বানাতে চায় তাহলে 2টাতে বিং দিবে। কটাতে? তখন আমরা একটু বুদ্ধি খাটাইতে হবে, তখন ভার্বে একটু ঝামেলা করবে।
বুঝছেন তো ব্যাপারটা? এইভাবে প্রশ্নগুলো হয় আর কি। যাই হোক, তাহলে ভাইয়া এখানে দেখেন কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are প্লাস being প্লাস V3 প্লাস being প্লাস মজার উপর হচ্ছে am is are এবং V3 এটা তো আগেই ছিল, এটা আগে ছিল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো এই স্ট্রাকচারটা ছিল, তাই না বলেন? এখানে ভার্ব হিসেবে শুধু কন্টিনিউয়াসের কারণে being দিতে হবে। তাহলে কন্টিনিউয়াস থাকলেই being লাগবে। কি লাগবে ভাইয়া? কন্টিনিউয়াস থাকলেই। এবার দেখেন ভাইয়া, he is seeing me, he is seeing Me. মানে সে আমাকে দেখছে, সে আমাকে দেখছি। ওকে ফাইন, খেয়াল করে দেখেন। তাহলে ভাই প্রথম কথা অবজেক্ট খুঁজে বের করে সেটা কি বানাই দিব? Subject. দিলাম সাবজেক্ট বানায়া। তারপরে আয়ের সাথে আমরা এই যে এখানে ভার্বটা কি নিব ভাই? এম নিব। কি নিব? এম নিব। তারপরে দেখেন এই যে সিইং কন্টিনিউয়াস থাকার কারণে একটা বিং দিব। কি দিব ভাইয়া? বিং দিব। আর সিইং এর V3 হয়ে যাবে ভাইয়া। এরপরে যা আছে হি হয়ে যাবে হিম, হি হয়ে যাবে By বাই হিম। সুমা ইজ প্লেইং দ্য পিয়ানো, অবজেক্ট কে ভাইয়া? ওকে, তাহলে অবজেক্ট কি বানাই দিব ভাইয়া? subject. সাবজেক্ট বানাই দিব, সাবজেক্ট বানাই দিব, অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব, দিলাম। তারপরে কি দিব? তা প্লেইং পিয়ানোর সাথে কি হবে? ইজ নট, দিলাম ইজ। তারপরে যে প্লেইং এর কন্টিনিউয়াস, এক্স্যাক্টলি কন্টিনিউয়াস এর কারণে কি দিব ভাইয়া? বিং দিব। আর প্লেইং এর V3 হয়ে যাবে ভাইয়া প্লেট। তাহলে বাই সুমা, বাই সুমা। দে আর ইটিং দ্য ব্যানানাস, কি খাচ্ছে? ওই কি খায়? কলা খাচ্ছে। তাহলে অবজেক্ট কে ভাইয়া? দ্য ব্যানানাস। Bananas. ওকে ফাইন, তাহলে অবজেক্টকে আমরা কি বানাই দিলাম ভাই? দেখেন এই যে সাবজেক্ট বানাই দিলাম দা ব্যানানাস। তাহলে ব্যানানাসের সাথে কি হবে? ইজ হবে না, এম হবে না, আর হবে? আর হবে। অফকোর্স আর হবে। তারপরে এখানে যে ইটিং কন্টিনিউয়াস থাকার কারণে অবশ্যই কি লাগবে? একটা বিং লাগবে। আর ইটিং এর V3 হয়ে যাবে ইটেন। দে হয়ে যাবে ভাইয়া Then. দেম, দে হয়ে যাবে দেম, দে হয়ে যাবে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে জানাই রাখি, এই সি এমন একটা ভার্ব যেটাকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। ভার্ব অফ, একটু মনোযোগ প্লিজ, ভার্ব অফ পারসেপশন। সো এই সি ভার্বের সাথে সাধারণত আইএনজি হয় না, সাধারণত আইএনজি হয় না। এই বাক্যটা ধরেন 100% ভুল। সি ভার্বের সাথে সাধারণত আইএনজি হয় না। ভার্ব অফ পারসেপশন মানে হচ্ছে যেই ভার্বগুলো অনুভূতির সাথে কানেক্টেড বা মানুষের পঞ্চেন্দ্রিয়ের সাথে কানেক্টেড। কিসের সাথে? এই মনোযোগ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। এই দেখেন সব ভুল কিন্তু ভুল না। ওই জীবনের কিছু ভুল আছে যেগুলো আপনাকে অনেক বড় করবে, মানে কিছু ভুল আছে যে ভুলের কারণে আপনি অনেক বড় হইতে পারবেন। একটা পুলিশ ক্যাডার ওই ইংরেজিতে বিসিএস রিটেনে 60 পেতে হয় পাস করার জন্য। কত পেতে হয় ভাইয়া? বিসিএস এ লিখিত পরীক্ষায় ইংরেজিতে 60 পেতে হয়, মানে 200 মার্কসের মধ্যে 60 পাওয়া লাগে। কত পাওয়া লাগে? 60। সো একজন ওনার পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে উনি মাত্র 59 মানে 59 পাইছে আর কি। তো ওই বছর উনি রিটেনে ফেল করছে। কেন? এক কম পাইছে, জন্য ফেল। তো যেই মানুষটা রিটেনে ফেল করছে, এর পরের বছর সে আবার পরীক্ষা দিয়ে বিসিএস এ পুলিশ ক্যাডারে তৃতীয় হয়েছে। কত হয়েছে ভাইয়া? মানে সারা বাংলাদেশের যে পুলিশ ক্যাডার, এই পুলিশ ক্যাডার সে মানে তৃতীয় স্থান অধিকার করেছে। তাহলে এই 1 মার্ক কম যদি না পাইতো, সে হয়তো শিক্ষা ক্যাডার। কি হইতো? মানে এই বছর যদি সে ক্যাডার হইতো তাহলে শিক্ষা ক্যাডার হইতো। আর শিক্ষা ক্যাডার থেকে পুলিশ ক্যাডার সাধারণত অনেক উপরে বোঝা যায় তো মোটামুটি। হ্যাঁ, তো 1 মার্ক কম পাওয়াটা তার জীবনে মানে প্রথমত তার কাছে মনে হয়েছিল ভুল, এবং এই ভুলের কারণে সে কিন্তু স্পিড নিয়ে আরো পড়াশোনা করছে কিনা বলেন? পড়াশোনা করার পরের বার এমন কোপ দিয়েছে একেবারে, পুলিশ ক্যাডার তো হয়েছে, পুলিশ ক্যাডার 3 নম্বর হয়ে গেছে। এই জন্য 1 নম্বর কম পাওয়াটা প্রথম তাৎক্ষণিকভাবে ভুল মনে হইলেও এই ভুলটা কিন্তু তার জীবনে একটা মোড় ঘুরাই দিচ্ছে। হয়েছে কিনা বলেন? সো এটা আমার ক্লাসের একটা ধরেন কি বলে, আমাদের আজকের ক্লাসের এটা কিন্তু ভুল। এটা কি ভাইয়া? ভুল। মানে সি ভার্বের সাথে সাধারণত আইএনজি হয় না, কিন্তু এইটার কারণে দেখেন আমরা অনেক কিছু, মানে এটার বরকতে অনেক কিছু আমরা জানবো। সেটা হচ্ছে দেখেন পঞ্চ ইন্দ্রিয়ের সাথে যে কানেক্টেড ভার্বগুলো আছে তাদেরকে বলা হয় ভাইয়া ভার্ব অফ পারসেপশন। পঞ্চ ইন্দ্রিয় মানে হচ্ছে ভাইয়া চোখ, চোখ মানে সি, ওই চোখ দিয়ে আমরা কি করি? দেখে দেখে বলো, কি করি? দেখি। কান দিয়ে আমরা কি করি ভাইয়া? খুব মনোযোগ প্লিজ। তাহলে চোখ দিয়ে দেখি, মানে এগুলো মনে রাখার সিস্টেম আর কি, আপনার মুখস্থ করার দরকার নেই। কান দিয়ে আমরা কি করি ভাইয়া? শুনি। তাহলে এটা কি জানো ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, জিহ্বা দিয়ে আমরা টেস্ট, টেস্ট, খুব মনোযোগ, টেস্ট। আচ্ছা, তারপরে মাথা দিয়ে আমরা আন্ডারস্ট্যান্ড করি, মানে আমাদের মেধা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, আন্ডারস্ট্যান্ড। যে কোনো কিছু আমরা কি করি ভাইয়া? বোঝার চেষ্টা করি। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তো আরেকটা ইন্দ্রিয় থাকে, তাহলে সেটা কি? মাথা না তো গাদা, সমস্ত মুখমণ্ডল না, এটা আসলে আন্ডারস্ট্যান্ডিং আর কি। মেধা, মেধা, ত্বক, নাক, স্মেল। ওকে ফাইন, আরেকটা আছে। আচ্ছা, স্কিন, স্কিন না, এটা টাচ মনে হয়, তাই না? স্পর্শ, টাচ। আচ্ছা, এটা পঞ্চেন্দ্রের সাথে কানেক্টেড না, কিন্তু এই ভার্বের সাথে আইজি হয় না। আচ্ছা, তাহলে ধরেন TUCH। ওকে ফাইন। এই যে পঞ্চ ইন্দ্রিয়গুলো, এই 5টাই আমরা ধরলাম। আচ্ছা, টাচ, স্মেল, সি, হিয়ার, টেস্ট। এই ভার্বগুলোর সাথে সাধারণত আইএনজি হয় না, সাধারণত আইএনজি
এবং সাথে আরেকটা বাড়তি হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এই ভার্বের সাথে আইএনজি হয় না। ধরেন আমি যদি কখনো বলি বা আমরা যদি বলি আমি বুঝতেছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং, আমরা কি বলি আই এম, কিন্তু আই এম আন্ডারস্ট্যান্ডিং বলতে পৃথিবীতে কোনো বাক্য নাই, এটা হবে আই আন্ডারস্ট্যান্ড, আই। আচ্ছা আমি দেখতেছি, আমি পাখি দেখিতেছি, এটা আপনি কাউকে বলবেন, সে বলবে আই এম সিইং দ্য বার্ড, কিন্তু না, সেটা হবে আই সি দ্য বার্ড, আই সি দ্য, মানে আমি পাখি দেখিতেছি বা দেখছি মানেও কিন্তু আই সি হবে। আমি শুনিতেছি মানেও আই হেয়ার হবে, আই এম হেয়ারিং বলা যাবে না। আমি স্বাদ নিচ্ছি মানে আই এম টেস্টিং বলা যাবে না, আই টেস্ট, আই কি ভাইয়া, আই এম স্মেলিং বলা যাবে না, আই স্মেল। আই এম টাচিং বলা যাবে না, আই টাচ, আই কি ভাইয়া। অর্থাৎ সাধারণত এই ভার্বগুলোর সাথে আইএনজি হয় না, সাধারণত এই ভার্বগুলোর সাথে কি হয় না ভাইয়া, একটু কষ্ট করে লিখে রাখেন, সাধারণত এই ভার্বগুলোর সাথে আইএনজি হয় না, লিখে রাখলে কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে কন্টিনিউয়াস হয় না। হ্যাঁ এই ভার্বগুলো কন্টিনিউয়াস হয় না, এই ভার্বগুলো কি হয় না, কন্টিনিউয়াস হয় না। ওকে ফাইন, তাহলে এটা কিন্তু ভুল, হ্যাঁ এটা ভুল। এই এটার পরিবর্তে অন্য একটা ভার্ব লিখতে পারেন, কথা হচ্ছে হি ইজ রাইটিং এ লেটার হইতে পারে, হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ, বলেন কি হিসেবে, না না কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা ভাই এটা তো মোটামুটি ক্লিয়ার। তাহলে একটা বিষয় মাথায় রাখেন, বিং লাগবে, কি লাগবে ভাইয়া, ওকে ফাইন। বিগত বছরের প্রশ্ন, মুক্তি ইজ রাইটিং এ লেটার, A letter is being written by Mukti. মুক্তি ইজ রাইটিং এ লেটার, মুক্তি ইজ রাইটিং এ লেটার। তাহলে ভাই প্রথম কাজ, Object is subject. তাহলে অবজেক্ট কে ভাই এখানে, ওকে ফাইন। তাহলে অবজেক্ট কি বানাই দিব আমরা, সাবজেক্ট বানাই দিব, দিলাম আমরা সাবজেক্ট বানাই, দূর সাবজেক্ট বানায়া, ওকে ফাইন। তারপরে দেখেন ভাইয়া এই যে, তারপরে আমাদের পরের দ্বিতীয় কাজ কি ভাইয়া, টেনশনে যে বিভার্ব নিব। আচ্ছা এই লেটারের সাথে আমরা কি দিব ভাইয়া, ওকে দিলাম আমরা ইজ, দিয়ে দিলাম ভাইয়া ইজ। তারপরে দেখেন এখানে এই যে কন্টিনিউয়াস থাকার কারণে এটা কি লাগবে ভাইয়া, একটা বিং লাগবে, কি লাগবে, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস প্যাসিভ করতে বিং লাগে, বিং লাগে। তারপরে রাইটিং এর ভিতরি হয়ে যাবে ভাইয়া, তারপরে By Mukti. মুক্তি সাবজেক্ট হয়ে যাবে। Object. তাহলে মুক্তি ইজ রাইটিং এ লেটার, এটা হয়ে যাবে এ লেটার ইজ বিং রিটেন বাই মুক্তি, এ লেটার ইজ বিং রিটেন বাই। এই তো সবাই পড়তেছে, গুড। আপনারা সবাই কমেন্ট করবেন, হ্যাঁ ইমু রহমান আপনারটা হয়েছে, তাফান্নুস্তা হয়েছে, রুজিনা হয়েছে, আলহামদুলিল্লাহ গুড। করোনা হয়েছে। হ্যাঁ আপনারা যখন খুব মনোযোগের সাথে স্ট্রাকচার গুলো দেখবেন, দেখবেন যে আল্লাহ চাইতে এই টাইপের যত প্রশ্ন আছে পারবেন ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করবেন। পরেরটা দেখেন ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলেই আমাদেরকে এক্স্যাক্টলি বিভার্ব নিতে হবে হ্যাভ হ্যাজ। এই যে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3, হ্যাভ হ্যাজ বিন প্লাস কি ভাইয়া, হ্যাভ হ্যাজ বিন প্লাস। মজার ব্যাপার হচ্ছে দেখেন এই যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, এটা কিন্তু ভাইয়া পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আর প্যাসিভ করতে ভাইয়া পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে বিন লাগে, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে কি লাগে ভাইয়া। আমি কিন্তু একবারও বলছি না যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে বিন লাগে, বিন লাগে। তাহলে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে বিং লাগে, আর পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে বিন লাগে, কি লাগে ভাইয়া। ব্যাপারটা খুবই মজার, খেয়াল করে দেখেন। এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে ভাইয়া পারফেক্ট টেন্সের প্যাসিভ করা। কোন টেন্সের, কেন জানেন? কারণ অন্যান্য সব জায়গায় আমাদেরকে বি3 বানাইতে হয়, বি3 বানাইতে হয়, আর এই পারফেক্ট টেন্সে বি3 অলরেডি দেওয়া থাকে। বি3 দেখেন ব্যাপারটা অনেক মজার। উই হ্যাভ ইনভাইটেড দেম, আমরা তাদেরকে দাওয়াত দিলাম, কাকে, তাদেরকে। তাহলে অবজেক্ট প্রথম কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট বানাই দিলাম, দেম হয়ে যাবে কি ভাইয়া, ওকে ফাইন। তারপর খেয়াল করে দেখেন দে এর সাথে আমরা হ্যাভ নিব না হ্যাজ নিব, ওকে নিয়ে নিলাম আমরা হ্যাভ। তারপরে যে কোনো পারফেক্ট টেন্সের বেসিস করতে একটা কি লাগে ভাইয়া, বিন লাগে। তাহলে ইনভাইটেড এর ভি3 কি হয়ে যাবে, অর্থাৎ ইনভাইটেড এর ভি3 বানানোর দরকার নাই, যা আছে তাই লিখে দিন, কারণ এখানে অলরেডি ভি3 দেওয়া থাকে, পারফেক্ট টেন্সে অলরেডি ভি3, তাহলে যা আছে তাই ইনভাইটেড, যা আছে দেখে থেকে ইনভাইটেড লিখে দিব। তারপরে উই হয়ে যাবে ভাইয়া, হি হ্যাজ রিটেন আ লেটার, হি হ্যাজ রিটেন আ। তাহলে প্রথম কাজ আমরা অবজেক্ট কি বানাই দিব, সাবজেক্ট। আচ্ছা দিলাম আমরা সাবজেক্ট বানায়া। তারপরে দেখেন এ লেটারের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে, অফকোর্স হ্যাজ হবে যেহেতু সিঙ্গুলার, কেমন। আর পারফেক্ট টেন্স থাকার কারণে পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে, দিয়ে দিলাম আমরা বিন। তারপর রিটেন এর ভি3 বানানো লাগবে না, অলরেডি বানানো আছে, যা আছে দেখে দেখে লিখে দিব, ভি3 বানানোর দরকার নেই। তাহলে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই, ক্লিয়ার, গুড, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ফাইন। এইখানে দেখেন এখান থেকে আসা বিগত বছরের একটা প্রশ্ন, আর স্ট্রম হ্যাজ আপরুটেড দ্যাট। তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটা কি বানাই দিব, সাবজেক্ট। তাহলে অবজেক্ট কে ভাইয়া, দ্য ট্রি, টিকে কি বানাই দিব ভাইয়া, সাবজেক্ট বানাই দিব। পরের কাজটা কি ভাইয়া, এক্স্যাক্টলি এখানে দেখেন ট্রি এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে,
অবশ্যই হ্যাজ হবে, যেহেতু একটা ট্রি সিঙ্গুলার। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ওই যে একসাথে লিখে দিছি আমি, অর্থাৎ এখানে মজার ব্যাপার হচ্ছে হ্যাজ প্লাস V3 যা আছে তাই থাকবে, মাঝখানে একটা বিন্দু দিলেই হবে। হ্যাজ প্লাস V3 যা আছে, অর্থাৎ এইটা যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ হবে না, V3 অলরেডি দেওয়া থাকে এখানে, মাঝখানে একটা বিন দিতে হবে। কি দিতে হবে? তাহলে ট্রি হ্যাজ বিন আপরুটেড বাই a storm, by a ক্লিয়ার? গুড স্যার, আমি তো পারফেক্ট টেন্স চিনি না। পারফেক্ট টেন্স চেনা খুবই সহজ। পারফেক্ট টেন্স আমি একটু বলে দিই, দেখেন পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্স চেনা সবই সবচেয়ে সহজ। কেমনে? কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড। গুড, হ্যাভ, হ্যাজ। আপনি টেন্সের ক্লাস করছিলেন? গুড। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস এই তিনটা থাকলেই হবে, সেটা পারফেক্ট টেন্স হবে। কারণ হ্যাভ অথবা হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স, আর ফিউচার পারফেক্টের জন্য ফিউচার বোঝার জন্য একটা উইল লাগবে। ফিউচারও এই হ্যাভই হবে, বাড়তি বোঝানোর জন্য একটা কি লাগবে? শেল অথবা উইল লাগবে, নাহলে তো বোঝা যাবে না যে ফিউচার না। তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3 পারফেক্ট টেন্সের সিস্টেম কি ভাই? হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3। ওকে ফাইন। আচ্ছা, আমরা পারফেক্ট টেন্স করলাম, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম। স্পেশাল নোট ফর অল অফ ইউ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাধারণত ভয়েস চেঞ্জ হয় না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এইগুলো সাধারণত বেসিক ভয়েস হয় না, অথবা আমরা ব্যবহার করি না। আমরা ব্যবহার ক্লিয়ার ইনশাআল্লাহ? এখন চলে যাবো তাহলে পাস্ট টেন্সে। কোন টেন্সে ভাইয়া? প্রেজেন্ট টেন্স আমাদের শেষ। তো পাস্ট টেন্সের শুরুটাই হবে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। কি দিয়ে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলেই বিভার্ব হিসেবে আমরা কি নিব? ওয়াজ এর প্লাস V3, ওয়াজ এর প্লাস V3, ওয়াজ এর প্লাস কি দিবে ভাইয়া? খুব খেয়াল করে দেখেন, শি মেড টি, শি মেড টি। তাহলে প্রথম কাজ আমাদের কি বানাই দিব ভাইয়া? সাবজেক্ট বানাই দিব। তাহলে মেড হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে বিভার্ব নেব ওয়াজ ওয়্যার, টি যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা কি নিব? ওয়ালেন ওয়াজ দেব। তাহলে মেড এর V3 হয়ে যাবে ভাইয়া মেড, তারপরে শি হয়ে যাবে ভাইয়া শি এর V3 হয়ে যাবে হার, শি এর V3 কি হয়ে যাবে? আবার খেয়াল করে দেখেন ভাইয়া, হি ব্রোক দা গ্লাসেস, তাহলে অবজেক্ট কে ভাইয়া? দা গ্লাসেস। তাহলে দা গ্লাসেস কি বানাই দিব আমরা? সাবজেক্ট বানাই দিব। ওকে ফাইন। তারপর দা গ্লাসের সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে, যেহেতু এখানে ব্রোক পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে আমরা কি নিব ভাইয়া? ওয়্যার নিব। কেন? ওই যে গ্লাসেস, অনেকগুলো গ্লাস, প্লুরাল। তারপরে ব্রোকের 3 নাম্বার ফর্ম কি হয়ে যাবে ভাইয়া? ব্রোকেন। হি এর মানে অবজেক্টিভ ফর্ম কি হয়ে যাবে? দা গ্লাসেস ওয়্যার ব্রোকেন বাই। অলরেডি আমরা অনেকগুলো প্র্যাকটিস করছি, মানে কিভাবে একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে হয়। হ্যাঁ, ওই একটা যেমন সবগুলো এমন, শুধু বিভার্বটা চেঞ্জ হবে। শুধু কিভাবে? আর বাকি সিস্টেম কিন্তু সবগুলো সেম। খেয়াল করছেন কিনা? মানে শুধু বিভার্ব প্লাস V3টা চেঞ্জ হয়। V3 তো চেঞ্জ হয় না, V3 তো মোটামুটি শুধু বিভার্বটা, শুধু বিভার্বটা, আর বাকিগুলো কিন্তু সেম। কারণ বিভার্বটা চেঞ্জ করলে দেখেন খেলা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি বলি দ্য গ্লাসেস, কথার কথা সরি, আর চেঞ্জ হয়ে গেছে কিনা বলেন ব্যাপারটা? অথবা দ্য গ্লাসেস আর বিং চেঞ্জ হয়ে গেছে কিনা? মানে শুধু বিভার্বটার টেন্স, মানে শুধু বিভার্ব। টেন্স মানে কি ভাইয়া? শুধু বিভার্বটা ভালো মতো চিনলেই টেন্স থেকে যে কোনো প্রশ্ন আসতে পারবেন ইনশাআল্লাহ। শার্লি পেড দ্য বিল, তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে এটা কি বানাই দিব? এটা কিন্তু ভাইয়া কমন, মানে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এটা কিন্তু পৃথিবীর সব বাকি করা লাগবে। বিভার্বটা চেঞ্জ হবে, বাকি সব কিন্তু সেম। ওকে, তাহলে সাবজেক্ট কি বানাই দিলাম? অবজেক্টকে। আচ্ছা, এখানে পেইড হচ্ছে ভাই V2 বা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে বিভার্ব হবে। তাহলে আমরা বিলের সাথে কি নিব? ওয়াজ না ওয়্যার? যেহেতু বিল সিঙ্গুলার তাহলে ওয়াজ নিব। কি নিব? তাহলে পেইড এর V3 ও পেইড, পেইড এর V3 ও কি ভাইয়া? The bill was paid. The bill was by Shirley. The bill was paid by Shirley. The bill was paid by 103 ডিগ্রি জ্বর নিয়ে ক্লাসে জয়েন করেছি। অনেক ধন্যবাদ, এটা ডেডিকেশনের লক্ষণ। অসুস্থ অবস্থায় ক্লাস করছেন এর জন্য ধন্যবাদ, এবং আপনার জন্য দোয়া, আল্লাহ পাক যেন আপনাকে খুব দ্রুত সুস্থ করে দেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে ওয়াজ ওয়্যার প্লাস V3 এটা আগেই ছিল। ওই পাস্ট টেন্স ইনডিফিনিট ছিল, ওয়াজ ওয়্যার প্লাস V3 এটা আগেই ছিল, এটা আগেই ছিল। তাহলে কন্টিনিউয়াস হইলেই কি লাগবে? হি ওয়াজ প্লেইং ক্রিকেট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব। কি বানাই দিব? ওকে, তাহলে ক্রিকেটের সাথে ওয়াজ না ওয়্যার? ওয়াজ। এই প্লেইং থাকার কন্টিনিউয়াস থাকার কারণে এটা কি দিব ভাইয়া? বিং দিব। প্লেইং এর V3 হয়ে যাবে ভাইয়া প্লেড, হি হয়ে যাবে বাই হিম। গুড, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে। পরেরটা দেখেন, দে আর প্রিন্টিং বুকস, মানে তারা বই প্রিন্ট করতেছে। তাহলে অবজেক্ট কে ভাইয়া? তাহলে বুকস কে কি বানাই দিব? সাবজেক্ট। তাহলে বুক সাবজেক্ট হলে ওয়াজ না ওয়্যার হবে? ওয়্যার হবে। দিলাম আমরা ওয়্যার। প্রিন্টিং কন্টিনিউয়াস থাকার কারণে এটা কি দিব ভাইয়া? বিং। তাহলে প্রিন্টিং এর V3 হয়ে যাবে ভাইয়া প্রিন্টেড।
তারপরে দে হয়ে যাবে ভাইয়া। তো যারা ক্লাসে আসছেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার জন্য, তাহলে জীবনে কোনোদিন আর বয়স নিয়ে টেনশন করতে হবে না। কোনো কারণে ধরেন আজকের ক্লাসটা আপনি দেখেও করলেন না, মানে ক্লাস হচ্ছে দেখছেন কিন্তু আনফরচুনেটলি আপনি ক্লাসটা করেন নাই, আপনার কষ্ট করে আবার পড়া লাগবে, বয়স আবার জীবনে অনেকবার পড়া লাগবে, পড়তে 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 মানে কি বলবো বুঝছেন তো, অনেকবার পড়া লাগবে। তো আজকের ক্লাস দেখার পর আশা করি ইনশাআল্লাহ আর পড়তে হবে না, ইনশাআল্লাহ অ্যাটলিস্ট যতটুকু পড়াবো এটুকু কলেজে সেট হয়ে যাবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? ওকে, যেন যারা আসছেন ক্লাসটা শেষ করে যাই ভালো হবে ইনশাআল্লাহ। A cat was stalking a bird in my garden. Stalking মানে হচ্ছে বা তাড়া করা, ওই যে মানে কারো পিছনে ছুটা আর কি। তো বলতেছে একটা কুত্তা একটা বিড়ালের একটা বিড়াল একটা পাখির পিছনে ছুটছে, একটা পাখির পিছনে ছুটছে বা পাখিটাকে তাড়া করছে। তো ইন মাই গার্ডেন এটা হচ্ছে ভাই একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কোন ফ্রেজ ভাইয়া? ফ্রেজ থাকলে সেটা যেমনি আছে এমনি থাকবে, যেমনি আছে শুরুতে না শেষে দিবেন এটা নিয়ে আমরা কথা বলছি না, মানে এটা টাচ করা যাবে না, যেমনি আছে এমনি থাকবে, যেমনি আছে। ওকে ফাইন, এখন দেখেন মিলে কিনা। তাহলে অবজেক্ট কে ভাইয়া? আ বার্ড। এটা কি বানাই দিব ভাইয়া? ওকে ফাইন। তারপরে আমরা বিভার্ব হিসেবে কি নিব? বার্ড এর সাথে ওয়াজ না ওয়ার? গুড, ওয়াজ নিব। কি নিব ভাইয়া? ওয়াজ। তারপরে স্টকিং কন্টিনিউয়াস আর হলে এটা কি লিখবো? বিং লিখবো। গুড, বিং দিব। তারপরে স্টকিং এর ভিতরে হয়ে যাবে স্টকড। তাহলে এ ক্যাট ওয়াজ বিং স্টকড। গুড না, তার আগে ওই যে বাই, হ্যাঁ প্রিপোজিশন বাই দিয়ে এই যে সাবজেক্ট কে ক্যাট, ক্যাটের কি বানাই দিব? অবজেক্ট। এরপরে যা আছে তাই যেমন আছে এমনি পড়ে থাকবে, এটা চেঞ্জ করা যাবে না, যা আছে তাই, যা আছে। A bird was being stalked মানে একটি পাখি হয়েছিল তাড়িত বাই এ ক্যাট একটি বিড়ালের দ্বারা ইন মাই গার্ডেন, সরি ইন আচ্ছা আমার বাগানে, আমার বাগানে। মানে ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এরকম ফ্রেজ ইডিয়ম থাকলে সেটা মানে যদি ফ্রেজ থাকে কোনো এটা চেঞ্জ করা যাবে না এবং এটাতে টাচও করা যাবে না, যেমনি আছে এমনি পড়ে থাকবে। আমাদের কাজ শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গার্ডেন তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। জন্মগতভাবে প্রিপোজিশনাল, জন্মগতভাবে প্রিপোজিশনাল, কিন্তু কর্মগতভাবে ফাংশনালি কাজ করতেছে অ্যাডভার্বিয়াল, ঠিক আছে? কারণ আমি যদি বলি কোথায় আমার মানে কোথায় তারা করতেছিল, তখন উত্তর আসবে বাগানে। কোথায় ভাইয়া? আমার বাগানে। আর কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল মানে অ্যাডভার্ব পাওয়া যায়। সো এটা বাই ডিফল্ট বা জন্মগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি এখানে কাজ করতেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। কি হিসেবে? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক স্মার্ট মাশাআল্লাহ। তারপর দেখেন ভাইয়া পাস্ট পারফেক্ট। পাস্ট পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে কি লাগে ভাইয়া? ওকে ফাইন, খেয়াল করে দেখেন কত সহজ। দে হ্যাড ওয়াচ দ্য মুভি, অবজেক্ট কে ভাইয়া? মুভি। কি হয়ে যাবে? দ্য মুভি হয়ে যাবে ভাইয়া সাবজেক্ট। ওকে ফাইন। তারপরে আমরা কি দিব ভাইয়া? হ্যাড ওয়াচ যেমনি আছে এমনি থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে ভাইয়া, শুনেন না, পৃথিবীর সবচেয়ে সহজ পারফেক্ট টেন্সের প্যাসিভ করা, আর পারফেক্ট টেন্সের মধ্যে সবচেয়ে সহজ পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করা। কোন পারফেক্ট? খুব মনোযোগ। কেন জানেন? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটু চিন্তা করতে হইতো আমাদেরকে, এটা হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাভ হবে না। আর পাস্ট পারফেক্টে কোনো চিন্তা করা দরকার, অটো হেড, অটো যা আছে তাই। তার মানে হেড ওয়াচ যা আছে তাই হবে। এই যে হেড ওয়াচ, হেড ওয়াচই হবে। মাঝখানে একটা বাড়তি হিসেবে দিতে হবে, অর্থাৎ পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে প্যাসিভ করতে বিন লাগে, বিন লাগে। আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম, অবজেক্ট কি বানিয়ে দিলাম, তারপরে হ্যাড ফিনিশ যা আছে তাই লিখেন, হ্যাড ফিনিশ যা আছে তাই, মাঝখানে জাস্ট একটা বিন দিয়ে দিলি, তারপরে আই হয়ে যাবে মি, আই হয়ে যাবে মি, আই হয়ে যাবে মি। ক্লিয়ার? গুড। কমপ্লেক্স এইটা দেখেন খুবই মজার। আই হ্যাড রিটেন দ্য লেটার। দেখি এটাকে এবারে দ্রুত দ্রুত সবাই কমেন্ট করেন, এটা পারবেন ইনশাআল্লাহ। The letter had been written by me. দ্রুত, এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। আপনারা মানে খাতায় লেখাচারি করে ফেলছেন মুখ দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। এটা স্মার্টনেসের লক্ষণ, কারণ আপনি যখন অনেক প্র্যাকটিস করবেন তখন দেখবেন আল্লাহর রহমতে মানে খাতায় লিখে দরকার নেই, এমনি মুখ দিয়ে বলে দিতে পারবেন দেখে দেখে। এবং আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতেছি। সিস্টেম তো সবগুলো সেম, বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3, অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট, জাস্ট বিভারটা চেঞ্জ হচ্ছে, তাই না বলেন? দ্রুত দ্রুত এটাকে এবারে দেখি, দ্রুত সবাই পারবেন ইনশাআল্লাহ আশা করি। গুড। এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। গুড। তাহলে অবজেক্ট কি ভাইয়া? ওকে, তাহলে অবজেক্টকে কি বানাই দিব? দিলাম সাবজেক্ট বানায়। তারপরে হেড রিটেন যা আছে, এক্স্যাক্টলি হেড রিটেন যা আছে মাঝখানে একটু বিনের জন্য একটু জায়গা রাখেন, বুঝছেন তো? ওকে, তাহলে দা লেটার হেড রিটেন যা আছে তাই মাঝখানে বাড়তি হিসেবে পড়বে বিন, কারণ পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে প্যাসিভ করতে বিন লাগে, বিন লাগে, তারপরে বাই Me. বাস শেষ। তাহলে দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই। ওকে ফাইন। তারপরে দেখেন ভাইয়া খুবই মজার একটা ব্যাপার, ফিউচার টেন্স। ফিউচার টেন্সের শুরুটা কোনটা দেওয়া হয়? ইনডিফিনিট টেন্স। Shall we? এক্স্যাক্টলি। তাহলে শ্যাল উইল
প্লাস বি বার প্লাস বি3, শ্যালো উইল প্লাস বি বার প্লাস বি3, শ্যালো উইল প্লাস বি বার প্লাস। এইবার দেখেন হি উইল রাইট এ লেটার, হি উইল রাইট এ। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট কে ভাইয়া? এ লেটার। তাহলে এটাকে কি বানিয়ে দিব ভাইয়া? সাবজেক্ট বানিয়ে দিব। তাইলে উইল যা আছে তাই থাকবে, উইলটা তো আর মুছা যাবে না, কারণ উইল মিশলে তো ঝামেলা, উইল মুছে দিলে কি হবে? হবে না। তাহলে উইল যা আছে তাই লিখে দেবো, বাড়তি শুধু বি দিব। কি দিব ভাইয়া? দিলাম যে আমরা বি, এরপরে মূল বর্গ 3 নম্বর ফর্ম রাইট হয়ে যাবে, রিটার্ন রাইট হয়ে যাবে। আবার খেয়াল করে দেখেন দে উইল রিপেয়ার দ্য সাইকেল, দে উইল রিপেয়ার দ্য সাইকেল। তাহলে অবজেক্ট কে ভাইয়া? দ্য সাইকেল। তাহলে অবজেক্ট কি বানাই দিব ভাইয়া? সাইকেল, সাবজেক্ট বানাই দিলাম। তারপর দেখেন উইল হয়ে যাবে, উইল বি, উইল হয়ে যাবে, দিলাম আমরা একটা উইল বি। তারপরে যে বি ভার্বের এই যে রিপেয়ার হয়ে যাবে ভাইয়া, রিপেয়ার, রিপেয়ার হয়ে যাবে, রিপেয়ার, রিপেয়ার হয়ে যাবে, রিপেয়ার। তাহলে দ্য সাইকেল উইল বি রিপেয়ার্ড বাই দেম, দ্য সাইকেল উইল বি রিপেয়ার্ড বাই। এইখানে একটা ব্যাপার আসছে, খুবই মজার ব্যাপার, সেটা হচ্ছে ভাইয়া এই যে উইলের পরে আমি এখানে তো বিবার বিষয়ে আমরা বি দিছি, কি দিছি বলেন ভাইয়া? আমরা এখানে বিবার বিষয়ে বি দিব না, আমি এখানে উইলের পরে এম দিব। দ্য সাইকেল উইল এম রিপেয়ার্ড বাই মি, দ্য সাইকেল উইল এম রিপেয়ার্ড বাই। আমরা কি দিতে পারবো? ওই পারবো? শিওর না মানে? জানি না মানে? হ্যাঁ আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে দেখেন আমি এখানে এম দিব না, ই দিব, পারবো? আর দিব, ওয়াজ দিব, ওয়ার দিব, পারবো? ওই তাহলে উইলের পরে আমি এম ইজ আর ওয়াজ আর কিছু দিতে পারবো না, কিছু দিতে সারা জীবন আমাকে বি দিতে হবে। কি দিতে হবে? কিন্তু কেন আমি বি কেন দিব? আমি বি দিতে কি বাধ্য? কারণ আছে, খেয়াল করে দেখেন ভাইয়া এখানে মজার একটা ব্যাপার হচ্ছে দেখেন, এই দেখেন আমরা জানি বিভাগ কটা ভাইয়া? এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন। ওকে, কটা হইলো ভাইয়া? 3টা 5টা 7টা 8টা। সে 8টা হচ্ছে ভাইয়া বিভার্ব, এই 8টা বিভার্বের বেস ফর্ম হচ্ছে ভাইয়া বি। 8টা বিভার্বের বেস ফর্ম কি ভাইয়া? বিভার্বের বেস ফর্ম মানে বি1 আর কি। তাহলে 8টা বিভার্বের বেস ফর্ম হচ্ছে ভাইয়া বি। আমরা জানি, আমি যদি বলি কথাটা হচ্ছে আই উইল রাইট, আই উইল কি ভাইয়া? রাইট এ লেটার, আই উইল রাইট এ কি ভাইয়া? খুব মনোযোগ লেটার। সো এখন প্রশ্ন হচ্ছে এই যে উইল, এই উইলটা হচ্ছে ভাই একটা মডেল অক্সিলারি। কি অক্সিলারি ভাইয়া? মডেল অক্সিলারি, অথবা ধরেন কথাটা হচ্ছে মডেল ভার্ব। আর মডেল ভার্বের পরে সাধারণত ভার্বের বি1 হয়। কি হয় ভাইয়া? রাইট, খুব মনোযোগ প্লিজ। সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। কি হয় ভাইয়া? আপনি চাইলে কি বলতে পারবেন? আই উইল রাইটিং, আই উইল টু রাইট, আই উইল কি বলে রিটেন, আই উইল রোট, এরকম কিছু বলা যাবে? কিচ্ছু বলতে পারবেন না, সারা জীবন বেস ফর্ম দিতে হবে। কি কোন ফর্ম? অর্থাৎ শেল অথবা উইল হচ্ছে মডেল অক্সিলারি, এবং শেল উইলের পর সারা জীবন বেস ফর্ম, বেস ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই জন্যই আমরা চাইলেও উইলের পরে আমরা চাইলেও কথার কথা এই যে উইলের পরে চাইলেও আমরা এম ইজ আর ওয়াজ আর কিছু দিতে পারবো, সারা জীবন কি দিতে হবে? বি দিতে হবে। কেন বি দিতে হবে? কারণ হচ্ছে এই যে উইল হচ্ছে মডেল ভার্ব, আর মডেল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম হয় বা বি1 হয়। আর যেহেতু এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন এই সবগুলা মডেল ভার্বের বেস ফর্ম, সরি বি ভার্বের বেস ফর্ম কি ভাইয়া? এই জন্য প্রিয় ভাই বোন আমার শেল অথবা উইলের পরে চাইলেও এম ইজ আর ওয়াজ আর কিচ্ছু দিতে পারবে না, সারা জীবন বি দিতে হবে, বি দিতে হবে, বি দিতে হবে। কারণ আমি আবার বলছি এটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে বি1 হয়, আর এই বি হচ্ছে ভাই বি1 মানে বি ভার্বের বি1 বা বেস ফর্ম হচ্ছে কি ভাইয়া? ক্লিয়ার? আজকে যারা এটা প্রথমবার জানলাম তারা কমেন্টে একটু ফাস্ট লিখবো যে ভাই আজকে এটা প্রথমবার জানলাম। দ্রুত, কেন উইলের পরে মানে এম ইজ আর ওয়াজ আর কিচ্ছু দেওয়া যাবে না, সারা জীবন বি দিতে হবে, বি দিতে হবে? কেন উইল একটা মডেল ভার্ব? বলেন কে জানো, বলেন কি যেন বললেন? না আমি ভাবছি যে এম যে দিছেন এটা মনে আপনি আবিষ্কার করছেন, তাই না? গুড। এই তো আমাদের পিঙ্কি আজকে প্রথমবার জানছে যে ভাইয়া সারা জীবন খালি মুখস্থ করছি, সারা জীবন খালি কি করছি? মুখস্থ করছি। উইলের পরে বি হওয়া দেওয়া লাগবে এই জন্য দিছি স্যার, না দিলে কেমন দেখা যায়? দেওয়া লাগবে এই জন্য দিছি, সারা জীবন দেওয়া লাগবে এই জন্য দিছি। কিন্তু আজকে আমরা লজিক সহ জানলাম যে কেন আমরা বি দেই। কেন উইলের পরে এম ইজ আর ওয়াজ আর কিচ্ছু দিতে পারবেন না, কারণ উইল হচ্ছে একটা মডেল ভার্ব, এটার পরে বেস ফর্ম দিতে হবে। কোন ফর্ম? আর বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে বলেন উইল হ্যাভ, না আমি হ্যাভ দিব না, উইলের পরে আমি হ্যাজ দিব। কি দেবো ভাইয়া? হ্যাজ। আমি বলবো উইল হ্যাজ, অথবা আমি বলবো উইল হ্যাড। আমি কি পারবো? উইল হ্যাভ না, আমি উইল হ্যাভ বলবো না, আমি দিব না, আমি উইলের পরে হ্যাজ দিব অথবা হ্যাড দিব। আমি কি পারবো? কেন পারবো না বলেন? একজন বলছে ভাইয়া আমি বুঝতেছি এটার ইংরেজি কি। ভাইয়া আমাদের এটা তো আমাদের চেলাবেলারাই পারবে। ভাইয়া বলেন তো আমি বুঝতেছি এটার ইংলিশ কি হবে? ওই যে সেটা বলছিলাম, ওই যে মনে আসছে, ওই তো গুড, সেও পেরে গেছে। কি রে মানে ওই যে বুঝছেন তো, ওই যে বললাম যে আমি বুঝতেছি,
হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং হবে না, আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতেছি, আমি একেবারে Standing বললে তাহলে ওটা ভুল বলছি। 100% বলে, এটা পরীক্ষা আসছিল। আই এম আন্ডারস্ট্যান্ডিং, সবাই তো ধোঁয়া আনসার করছে, আই এম আন্ডারস্ট্যান্ডিং, আমি বুঝতেছি, তাই না? আমি লিখে দিলাম, দেখা আমি বুঝতেছি, তাহলে আমি বুঝতেছি মানেও আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি মানেও আই আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার? এই যে আমাদের বাচ্চারা দিতে পারে এগুলো। ওকে ফাইন, তাহলে এখন উইলের পরে আমি হ্যাজ অথবা হ্যাড দিতে পারবো কিনা বলেন? না। হ্যাঁ হবে। কেন হ্যাভ হবে? আচ্ছা, এখানে মজার ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনি জীবনে কোনোদিন দেখছেন উইলের পরে হ্যাজ হয়? আই উইল হ্যাজ গন, আই উইল হ্যাজ ডান, আই উইল হ্যাড, এমন আসলে বলা যায়? আপনি চাইলেও হ্যাজ হ্যাড দিতে পারবেন না, আপনাকে হ্যাভ দিতে হবে, কি দিতে হবে? কিন্তু প্রশ্ন হচ্ছে কেন দিতে হবে? কারণ হচ্ছে দেখেন হ্যাভ ভার্ব 3টা, হ্যাভ ভার্ব কয়টা ভাইয়া? 3টা। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ পৃথিবীর সব ভার্বের B1 B2 B3 আছে না নাই? আছে। যেমন ধরেন B1 B2 B3, তাহলে হ্যাভ ভার্বের বেস ফর্ম অথবা B1 হচ্ছে ভাইয়া হ্যাভ, বেস ফর্ম কি ভাইয়া? হ্যাভ। B2 হচ্ছে ভাইয়া হ্যাড, আর B3 হচ্ছে ভাইয়া হ্যাড। যেহেতু B1 বা বেস ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাভ, এই জন্য শেয়াল উইলের পরে আমরা জানি যে শেয়াল অথবা উইলের পরে সবসময় B1টা নিতে হয়। কি ওয়ানটা ভাইয়া? B1টা নিতে হয়। তাহলে B1 কোনটা? হ্যাভ। এই জন্য অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে সারা জীবন হ্যাভ দিতে হবে, দিতে হবে। আপনার মন না চাইলেও শেয়াল এবং উইলের পরে হ্যাভ দিতে হবে, চাইলেও হ্যাভ দিতে পারবেন না, হ্যাড দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? এতদিন মুখস্থ করছি, মাউরা স্টাইলে দিছি আর কি, দেওয়া লাগবে এই জন্য দিছি স্যার। হ্যাভ না দিলে কেমন দেখা যায় স্যার বলেন? উইলের পরে হ্যাজ কি মানায়? ওই সত্যি করবেন, এই জন্য আমরা দিছি না। উইলের পরে হ্যাজ কেমন দেখা যায় স্যার? উইলের পরে হ্যাড কেমন দেখা যায়? দেওয়া লাগবে এই জন্য দিছি। কিন্তু আজকে আমরা ব্যাখ্যা সহ জানলাম কেন আমরা উইলের পরে হ্যাভ দিব। কারণ উইল হচ্ছে মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়, আর হ্যাভ হচ্ছে ভাইয়া বেস ফর্ম। বলেন ক্লিয়ার? হ্যাঁ, আমি বুঝি, তাহলে এটা ওমা এটা লিখলাম না, কোথায় যেন লিখলাম, বুঝি, বুঝিতেছি মানেও আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি মানেও বিলিভ। এই ভার্বের কিন্তু কন্টিনিউয়াস হয় না। আমি বিশ্বাস করিতেছি মানেও আই বিলিভ, আমি বিশ্বাস করি মানেও আই বিলিভ। লাভ এই ভার্বের কন্টিনিউয়াস হয় না। আমি ভালোবাসিতেছি মানেও আই এম লাভিং ইউ কোটি কোটি বছর ধরে, এমন বলা যাবে না। আই লাভ ইউ কোটি কোটি বছর ধরে, বুঝছেন তো? ঠিক আছে, ভার্ব পারসেপশন। আমি চিনি মানেও আপনি বলতে পারবেন না যে আই হ্যাভ নোয়িং ইউ অথবা আই এম নোয়িং ইউ, এমন কিছু পৃথিবীতে নাই। আই নো ইউ, আমি তোমাকে 500 বছর ধরে চিনি বললেও আপনি মানে কন্টিনিউয়াস বলতে পারবেন না, বুঝছেন? হ্যাঁ ভাইয়া, না অবশ্য না, যেগুলো বলছি সেগুলোই। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট তো আর ভার্ব হয় না, অ্যাবস্ট্রাক্ট তো নাউন হয়। এগুলো যখন ভার্ব হিসেবে বসবে তখন আইএনজি বসবে না, কিন্তু স্যার যদি আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে বসে সেটা আইএনজি বসবে। আবার বলো। ভার্ব হিসেবে যখন বসতেছে, যেমন আই অ্যাম লাভিং ইউ, এটা হয় না। কিন্তু স্যার এক্ষেত্রে যদি লাভিং মাদার, সেক্ষেত্রে লাভিংটা তো স্যার অ্যাডজেক্টিভ না, সেক্ষেত্রে তো স্যার আইএনজি হতে, সেটা বলতে হইতে পারে, ভার্ব হিসেবে তো হচ্ছে না, ভার্বের সাথে আইন যায় না। আমরা বলছি ভার্ব অফ পারসেপশন, ভার্ব নিয়ে আলোচনা, অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, ঠিক আছে না? উইল হ্যাজ কি হবে না? ও শোনা কি বলো এতক্ষণ পরে? এই শোনা জাদু টিয়া পাখি কাছে হয়, একটা পিটা দেই তোমারে। উইল হ্যাজ হয় না শোনা, হ্যাঁ? উইল হ্যাজ বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। হ্যাজ কি দেওয়া যাবে? না না না, হ্যাজ দেওয়া যাবে না, সারা জীবন হ্যাভ হবে। ডু ইট, হ্যাঁ ভাইয়া, প্রেজেন্টেটিভ মিন হবে। কি হয় না বুঝি নাই। চিরন্তন সত্য বাক্যগুলো যদি আপনার ভয়েস চেঞ্জ করতে দেয়, জি ভাইয়া, তো সেক্ষেত্রে ওগুলো তো চেঞ্জ হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যান ইজ কি জানো, ম্যান ইজ মর্টেল, ম্যান ইজ মর্টেল, এটা তো অবজেক্ট নাই, এটা তো বলা যাবে না। অন্য কোনো চিরন্তন বাক্য হইলে করা দেখা যেত, তাই না? হয় না, ঠিক আছে, ওইটা নারেশনে আর কি। স্যার আই লাভ ইউ কোন টেন্স? জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় আজকে আপনি আমাকে ফেললেন। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা আমি আজকে পড়ে গেলাম। আমি তারা ভালোবাসি, সেও আমার কোনো জিজ্ঞাসা নাই, বলো তো আই লাভ ইউ কোন টেন্স? আচ্ছা আচ্ছা, বলেন তো আই লাভ ইউ কোন টেন্স? আই লাভ ইউ প্রেজেন্ট টেন্স, আই লাভড ইউ পাস্ট টেন্স, আই উইল লাভ ইউ এটা হচ্ছে ফিউচার টেন্স। আরে ভাই আপনারা আসলে জিনিস রে ভাই। আচ্ছা, কেন শিখছেন এটা সত্যি করে বলেন তো এই পংটা স্টুডেন্ট? নিশ্চিত এটা আপনি আপনার প্রিয়জনকে বলবেন যে আজকে আমি শিখাইছি আই লাভ ইউ কোন টেন্স। আচ্ছা শুনেন না, তাহলে ভাই হি উইল রাইট এ লেটার, এটা তো আমরা করলাম ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, আই শ্যাল। এখানে একটা ব্যাপার জানার দরকার, সেটা হচ্ছে আই এবং উইর সাথে শ্যাল হয়, এবং উইর সাথে আর বাকি সবার সাথে উই হয়। বাকি সবার সাথে আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন। কোন পারসন ভাইয়া? ফার্স্ট পারসন মানে আমি এবং আমরা, আমি এবং। সেকেন্ড পারসন মানে তুমি এবং তোমরা, তুমি এবং
আর থার্ড পারসন মানে সব। এই জন্য ভাইয়া ফার্স্ট পারসনের সাথে বা আই এবং উইর সাথে শেল হয়, আর বাকি সবার সাথে will machine. তাহলে প্রথম কাজ The work will be অবজেক্টকে ভাইয়া তাহলে কি বানিয়ে দিব? দুঃখজনকভাবে এখানে মানে ভুলে শেল দেওয়া হয়েছে, কিন্তু এই ওয়ার্কের সাথে তো শেল হবে না, শেল শুধু আই এবং উই, আই এবং তাহলে এখানে শেল হবে না। হ্যাঁ এখানে এটা ভুল দেওয়া আছে আমি যতটুকু জানি। হ্যাঁ উইল হবে, কিভাবে বলেন তো ভাইয়া? উইল হবে কেন? আই এবং উইর সাথে, শুধু আই এবং উইর সাথে শেল হবে, বাকি সবার সাথে will have. তাহলে দা ওয়ার্ক উইল, তারপর আমরা বিভার্ব হিসেবে এম নিব, ইজ নিব, আর নিব, কি নিব? এক্স্যাক্টলি, সারা জীবন বি নিব। কি নিব ভাইয়া? Done by me. বি নিব। তাহলে নিয়ে নিলাম আমরা বি, তারপর একটা বি3 মূল ভার্ব বি3 ডু হয়ে যাবে, Done. আই হয়ে যাবে। Me. ওকে ক্লিয়ার ইনশাআল্লাহ? আমি যদি সব জায়গায় উইল তাহলে কি ভুল হবে? সব জায়গায় কি? সব জায়গায় আয়ের পরে will দিলে ভুল হবে। ও অসাধারণ একটা কথা বলছেন না ভাইয়া। দেখেন মডার্ন ইংলিশে ভাইয়া শেল বলতে কোনো কিছু নাই, শেল বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? তো সব সময় সারা জীবন আপনি উইল ব্যবহার করতে পারবেন, সবার সাথে উইল, সবার সাথে। আবার বলছি শেল বলতে যেহেতু কোনো কিছু নাই, তার মানে সবার সাথে উইল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর দেখেন ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার Continuous. ওই একই কথা, একই গান বারবার গাচ্ছি আমরা, যদিও প্র্যাকটিস হচ্ছে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে ভাইয়া বি3 এটা নতুন না পুরান? পুরান। ওই পুরান, বিং ও পুরান, বি3 ও পুরান, আর শেল উইল তো আগেও ছিল। Shall we? জাস্ট কন্টিনিউয়াস মানেই বিং লাগবে, কন্টিনিউয়াস মানেই Being like that. তাহলে উই শ্যাল বি টেকিং টি, তাহলে টি হচ্ছে অবজেক্ট, কি বানিয়ে দেব ভাইয়া? ওকে ফাইন। তারপরে শেল ফার্স্ট পারসনের কারণে শেল, কিন্তু টি এর সাথে কি শেল হবে? উইল, তাহলে বিভার্ব হিসেবে কি দিব ভাইয়া? Be being. মজার ব্যাপার হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে বিভার্ব দেওয়া থাকে, শেল বি দেওয়া আছে, শেল বি দেখে দেখে লিখবো, দেখে দেখে টেকিং থাকার কারণে ভার্বের সাথে আইন মানে বিং দিব, আর টেকিং এর ভিতরে হয়ে যাবে ভাইয়া। ওকে ফাইন। তাহলে দে উইল বি রিপেয়ারিং দ্য সাইকেল, তাহলে অবজেক্টকে কি বানিয়ে দিব ভাইয়া? দিলাম সাবজেক্ট বানায়া, যা আছে দেখে দেখে লিখবো, উইল বি যা আছে তাই উইল বি লিখে দিব। তারপরে এখানে রিপেয়ারিং কন্টিনিউয়াস কারণে একটা বাড়তি হিসেবে কি দিব ভাইয়া? বিং দিব। রিপেয়ারিং এর ভিতরে কি হয়ে যাবে ভাইয়া? রিপেয়ার্ড হয়ে যাবে, দে হয়ে যাবে, দে হয়ে যাবে। ক্লিয়ার ক্লিয়ার গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই। ওকে ফাইন। কি হলো মাথায় হাত কেন? তার মানে এখান থেকে বিগত বছরে প্রশ্ন আসে না, সাধারণত প্রশ্ন আসে না, এই জন্য বেচারা মাথায় হাত দিয়েছে। আচ্ছা আচ্ছা তারপরটা দেখেন ভাইয়া ফিউচার পারফেক্ট টেন্স, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে Been machine. বিন লাগে, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে ভাইয়া Been. বিন লাগে। তাহলে উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই উইল হ্যাভ ডান দ্য, মজার ব্যাপার হচ্ছে শুধু এখানে একটা বিন দিলেই কিন্তু বেশ অনেকটা কাজ সহজ হয়ে The যায়, work. তাই না? তাহলে সাবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম, ওকে। তারপরে উইল হ্যাভ এখানে আছে, দাদা দেখে দেখে লিখবো, উইল হ্যাভ। ডান এসে ডান দেখে দেখে লিখবো, জাস্ট বাড়তি হিসেবে কি লাগবে ভাইয়া? বিন লাগবে। তাহলে আবার বলছি খেয়াল করে দেখেন, দা ওয়ার্ক অবজেক্টকে কি বানিয়ে দিব? উইল হ্যাভ যা আছে দেখে দেখে লিখবো, উইল হ্যাভ, কেমন? আর পারফেক্ট টেন্স হওয়ার কারণে একটা বিন দিব, কি দিব ভাইয়া? Been. বিন। ডান ওটা দেওয়ার দরকার নেই, যা আছে তাই, ডানের ভিতরি ডান দেখে দেখে লিখে দিব, জাস্ট উই হয়ে যাবে ভাইয়া, Us. আস উই হয়ে যাবে ভাইয়া, Us. আস উই হয়ে যাবে, Us. গুড। ওকে ফাইন। ও বেচারা এখনো মাথায় হাত দিয়েছে, কারণ এখান থেকেও বিগত বছরে প্রশ্ন আসে না। আসে না। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে দুইটা অবজেক্ট থাকলে কিভাবে আমরা প্যাসিভ করব? প্যাসিভ ভয়েস অফ ভার্বস উইথ ডাবল অবজেক্ট। দুইটা অবজেক্ট যদি থাকে, অনেক সময় বাক্যে দুইটা অবজেক্ট থাকে, থাকে না বলেন? জি। যেমন ধরেন কথার কথা, হি গ্যাব মি এ পেন, হি গ্যাব মি এ বা পেন, তাহলে সে কাকে দিল? ওই কাকে বলো না, কাকে বলো, সবাই বলো কাকে? আমাকে। কি দিল? তাহলে অবজেক্ট কয়টা আছে এখানে? দুইটা, me and কিও আছে, কাকেও আছে, কিও আছে। আপনার মন মতো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এটাকেও অবজেক্ট ধরে মানে অবজেক্ট ধরে করতে পারবেন, আই, বুঝছেন তো? আবার চাইলে এই পেনকেও মানে সাবজেক্ট ধরে করতে পারবেন, বুঝছেন তো? যেটাকে ইচ্ছা এটাকেই করতে পারবেন। দেখেন আমি একটা উদাহরণ দেখাই। হি টিচার্স আস ইংলিশ, তাহলে সে কাকে শেখায়? ওই কাকে শেখায়? কথা বলো, কি শেখায়? ইংরেজি। দুইটা অবজেক্ট আছে, কয়টা অবজেক্ট আছে? সামনে আমাদের আরো যেই স্লাইডগুলো রয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং প্যাসিভ থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা একটু বড় টাচ করব। সো মেহরবানি করে একটু শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ পিসিএফের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স ভাই? ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ, এই দুইটা থেকে একটু প্রশ্ন বেশি আসে। তো আমাদের সামনে কিন্তু ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ দুইটা বাকি আছে, এজন্য শেষ পর্যন্ত ক্লাসে থাকতে পারলে ভালো হয়, ঠিক আছে না ইনশাআল্লাহ?
তাহলে উই আর টট, এই দেখেন। তাহলে আমরা প্রথমত যদি উই কে সাবজেক্ট ধরি, আজকে মানে সাবজেক্ট ধরি, তাহলে আস হয়ে যাবে উই। এখানে মানে টিচার্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিভার কি হবে অ্যাম ইজ আর, তাহলে উই সাথে কি নিব ভাইয়া? ওকে, টিচার ভিতরি হয়ে যাবে টট। তাহলে উই আর টট মানে আমাদেরকে শেখানো হয়, কি শেখানো হয়? ইংলিশ শেখানো হয়। কার দ্বারা? তাহলে যে সাবজেক্ট অবজেক্ট হয়েছে কিনা, ওই সাবজেক্ট অবজেক্ট হয়েছে কিনা? ওকে ফাইন। তারপরে দেখেন আপনি যদি বলেন স্যার আমি ইংলিশকে সাবজেক্ট ধরে করবো, কোনো সমস্যা নেই, ইংলিশকে সাবজেক্ট বানিয়ে দিলাম। তাহলে এখানে টেন্স দেওয়া আছে, আমি মানে প্রেজেন্ট টেন্স, তাহলে বিভার হবে আমি দার, তাহলে ইংলিশের সাথে কি নিব? ইজ নিব। তারপরে টিচার মূলবার ভিতরি হয়ে যাবে টট। তারপরে আসের জায়গায় আস, বুঝছেন তো? মানে ইংলিশ ইজ টট, মানে ইংরেজি শেখানো হয় কাদেরকে? আমাদেরকে। তারপরে দেখেন এই যে সাবজেক্টের অবজেক্ট, এখানেও সাবজেক্ট অবজেক্ট, এখানেও সাবজেক্ট। তার মানে আপনি যেটাকে ইচ্ছা এটা ধরতে পারেন, যেটাকে ইচ্ছা এটা ধরতে পারবেন, যেটাকে ইচ্ছা এটা ধরতে পারবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, হ্যাঁ। সামনে আমাদের যেই অংশগুলো বাকি রয়েছে সেই অংশগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনোভাবেই শেষ না করে ক্লাস যায় না, তাহলে বড় রকমের বোকামি হবে। তাই দেখেন হি মেড আস ওয়ার্ক, সে আমাদেরকে বাধ্য করলো কাজ করতে। হি মেড আস ওয়ার্ক, সে আমাদেরকে বাধ্য করলো কি ভাইয়া? কাজ করতে। তাহলে খেয়াল করে দেখেন আমরা আমাদেরকে সাবজেক্ট বানাই দিব, তাহলে কাকে বাধ্য করছে? কাকে কাকে? আমাদেরকে। কি করতে বাধ্য করছে? কাজ করছে। আপনি এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, যেটা ইচ্ছা করতে পারেন। তাহলে আসের সাবজেক্ট কি হয়ে যাবে ভাইয়া? দিয়ে দিলাম আমরা উই। মেড হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের বিভাগ কি হবে? ওয়াজ ওয়ার। তাহলে আমরা কি নিব? গুড, নিলাম ওয়ার। মেডের ভিতরি ভাইয়া মেড, তাহলে উই ওয়ার মেড মানে আমাদেরকে বাধ্য করা হয়েছিল টু ওয়ার্ক। কি ভাইয়া? টু ওয়ার্ক, টু ওয়ার্ক। এই যে মেড এমন একটা ভার্ব, অ্যাকটিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ, এটা ভার্বের ক্লাসে পড়ানো হয়েছিল। অ্যাকটিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ মানে কোনো ইনফিনিটিভ হবে না, কোনো ইনফিনিটিভ। প্যাসিভ করতে গেলে ইনফিনিটিভ হবে, 2 + B1 দিতে হবে। ভার্বের ক্লাসে পড়ানো হয়েছিল, যারা ক্লাসটা দেখেন নাই কষ্ট করে দেখে নেবেন। আমি আবার হালকা করে রিপিট করে দিচ্ছি। এই মেড একটা এমন একটা ভার্ব, এই ভার্বের পরে যে আরেকটা ভার্ব থাকে অ্যাকটিভ, বাক্যটা যখন অ্যাকটিভ হবে, বাক্যটা কি যখন হবে ভাইয়া? অ্যাকটিভ হবে, তখন কোনো ইনফিনিটিভ হবে না, কোনো টু হবে না, বেয়ার ইনফিনিটিভ, টু হবে না। আর যখন আপনি প্যাসিভ বানায় ফেলবেন তখন এই দ্বিতীয় ভার্বের আগে টু দিতে হবে, দ্বিতীয় ভার্বের আগে টু দিতে হবে, দ্বিতীয় ভার্বের আগে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এইটাই, আর কিছু না। ওকে ফাইন। তারপরে উই ওয়ার মেড মানে আমাদেরকে বাধ্য করা হয়েছিল টু ওয়ার্ক মানে কাজ করতে, বাই হিম তার দ্বারা, বাই হিম তার দ্বারা, অর্থাৎ সে আমাদেরকে কাজ করতে বাধ্য করলো, সে আমাদেরকে কাজ করতে বাধ্য করলো। ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে হ্যাঁ রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। রিফ্লেক্সিভ প্রোনাউনের সাধারণত সাবজেক্ট অপরিবর্তিত, অবজেক্ট অপরিবর্তিত। সাবজেক্ট অবজেক্ট সাধারণত কি থাকে ভাইয়া? জাস্ট বিভার প্লাস V3, বিভার প্লাস। এই দেখেন ব্যাপারটা অনেক মজার। তাহলে প্রথম কাজ আমরা বলছিলাম যে সাবজেক্ট অবজেক্ট যা আছে যেমনি আছে এমনি থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধু বিভার প্লাস V3। তাহলে লাইলার জায়গায় বলেন, লাইলার জায়গায়, সবাই বলেন লাইলার জায়গায় লাইলা, লাইলার জায়গায় বুঝে নেই মানে সাবজেক্ট অবজেক্ট অপরিবর্তিত মানে কোনো চেঞ্জ হবে না, যে যেমন আছে এখানেই থাকবে, যেখানে আছে আবার যেখানে থাকবে সেখানে থাকবে, কোনো স্থান পরিবর্তন করবে। ওকে, তাহলে লাইলার জায়গায় লাইলা, লাইলার জায়গা। তাহলে ফ্যান্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিভার হবে অ্যাম ইজ। লাইলার সাথে কি অ্যাম নিব আর নিব? নিয়ে নিব আমরা ইজ। তারপরে ফ্যানের ভিতরে হয়ে যাবে ভাইয়া ফ্যানেড, ফ্যানের ভিতরে হয়ে যাবে ফ্যানজ। তারপরে বাই হার্টস। তাহলে সাবজেক্ট নো চেঞ্জ, অবজেক্ট অবজেক্ট নো চেঞ্জ, অবজেক্ট নো চেঞ্জ, অর্থাৎ যে যার জায়গায় আছে তার জায়গায় থাকবে, যে যার জায়গায় আছে তার জায়গায়। এই জন্যই বললাম যে ভাই ক্লাসটা শেষ পর্যন্ত করেন, কারণ সামনে আমাদের যেই স্লাইডগুলো রয়েছে সেগুলো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেন শেষ না করে কেউ যায় না। বলেন কি যেন বলতে চাইছেন? লীলা ও দূর তোর উচ্চারণ পরীক্ষা জীবনে কোনদিন দেখছেন উচ্চারণ আপনাকে বলবে উচ্চারণ করে আমাকে শোনান, আর পরীক্ষায় কি আপনি প্রশ্ন কি উচ্চারণ করে শোনাইতে পারবেন যে হে প্রশ্নপত্র আমি তোমাকে উচ্চারণ করে শোনাইতেছি ইহা লাইলা, আর সে বললো ইহা লিলি লীলা। প্রশ্নকে তো আর শোনাইতে পারবেন না, স্যারদেরকে হয়তো শোনাইতে পারবেন, আর প্রশ্ন মধ্যে মানে উচ্চারণ তো লিখতে পারবেন না, তো এটা টেনশন নাই, লাইলা না লীলা। হ্যাঁ আপনি ধরেন এটা লীলা, কিন্তু আমার কাছে লাইলা, লাইলা আমার পছন্দ। আচ্ছা যাই হোক মজা করলাম আর কি। আচ্ছা রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান আদার, ইচ আদার ওয়ান অ্যানাদার। মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এইটা থাকলেও ভাই চেঞ্জ হবে না, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় অবজেক্ট। দে মেরিড ইচ আদার মানে তারা একে অপরকে বিয়ে করে আলাইছে, কি করে লাইছে? একে অপরের বিয়ে করে লাইছে। কি করছে বলো? বিয়ে করছে না, বিয়ে করে লাইছে। তো তারা যখন একে অপরকে বিয়ে করে লাইছে আমরা এটা মানিয়ে লই, আমরা কি করি? মানিয়ে লই, তাহলে হয়ে গেল। তো যাই হোক সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় দের জায়গায় দিয়ে হবে। তাহলে মেরিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে ভাইয়া? ওয়াজ হয়। কি হবে ভাইয়া?
ওকে ভাই ওয়াজ ওয়ার, তাহলে আমরা দেয়ের সাথে কি নিব? ওয়াজ নিব, অফকোর্স ওয়ার। তারপর বিয়া করে লাইছে মানে মেরিট, মেরিটের ভিতরেও মেরিট, মেরিটের ভিতরেও ভাইয়া। তারপর একটা প্রিপোজিশন বাই দিব, কি দিব? তারপর ইচ আদারের জায়গায় কি হবে ভাইয়া? ইচ আদার, মানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ঠিক থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট, মাঝখানে জাস্ট বিভার প্লাস ভিতর, বিভার প্লাস ভিতর, বিভার প্লাস, কারণ আমরা জানি প্যাসিভ মানে বিভার প্লাস ভিতর, প্যাসিভ মানে বিভার প্লাস, প্যাসিভ মানে বিভার প্লাস। ক্লিয়ার ইনশাআল্লাহ? এগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। ইন্টারোগেটিভ সেন্টেন্স খুবই সহজ এবং খুবই মজার, খুব মনোযোগ প্লিজ। এই যে হু দিয়ে বাক্য শুরু হলে ভাইয়া খুবই কমন জিনিস এবং প্রচুর আসে পরীক্ষায়। হু দিয়ে বাক্য শুরু হলে পৃথিবীর যেখানে দেখবেন যে কোনো একটা প্যাসিভ মানে একটি বাক্য হু দিয়ে শুরু হয়েছে, কি দেবে? প্যাসিভ করতে বাই হুম লাগবে, কি লাগবে? দেখেন এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, দেখেন প্রচুর। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, কয় ধরনের ভাইয়া? একটা হচ্ছে ভাইয়া ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন, একটা হচ্ছে ভাই ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। খুব মনোযোগ। তাহলে ডব্লিউএইচ কোয়েশ্চেন দুই ধরনের, কয় ধরনের ভাইয়া? একটা হচ্ছে ভাই ডব্লিউএইচ কোয়েশ্চেন, হচ্ছে ইয়েস নো। তাহলে যেই বাক্যটা শুরু হয় বা যেই মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাকে বলা ডব্লিউএইচ কোয়েশ্চেন। যেমন ধরেন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ কি ভাইয়া? কি দিয়ে শুরু হয়েছে ভাই? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, এই জন্য এটাকে বলা ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ। আর আরেকটা হচ্ছে ভাই ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো, অর্থাৎ ইয়েস নো দ্বারা যে প্রশ্নের উত্তর দেওয়া যায় তাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। এখন আপনাকে যদি বলা হয়, ধরেন আপনাকে ভাই ওটা জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, স্যার ইয়েস। হোয়াট ইজ ইউর ফাদার নেম, স্যার নো। হোয়াট ইজ ইউর মাদার নেম, স্যার ইয়েস। তাহলে কি হবে? ওই ইয়েস নো দিয়ে কি এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে? তাহলে ডব্লিউএইচ মানে কোয়েশ্চেনের উত্তর সাধারণত ইয়েস নো দিয়ে দেওয়া যায় না। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয়, খেয়াল করে দেখেন, ডু ইউ লাইক মি, স্যার প্রশ্ন করলো ডু ইউ লাইক মি। ভাইবা বোর্ডে এই পৃথিবীতে করা সবচেয়ে কঠিন প্রশ্ন, ওই মনোযোগ, ভাইবা বোর্ডে এই পর্যন্ত করা সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক। এখন ক্যান্ডিডেটস ধরেন আপু, আপু স্যারের মাথার দিকে একবার তাকায়, পেটের দিকে একবার তাকায়, কারণ মাথায় স্যারের হলো মাথা নাই মানে টাক, আর স্যারের হলো ভুড়ি হলো বিশাল লম্বা 2 হাত। কারণ ভাবতেছে এই বুড়া বেড়ারে কি লাইক মানে বলবো ইয়েস বলবো না নো বলবো, বুঝতেছে না। নো বললে চাকরি তো নাই হয়ে যাবে, আবার ইয়েস বললে দেখা গেলো স্যার বললো, তাই না বলেন? আচ্ছা, এখন সে সব দিক মিলায় মানে হচ্ছে সে ভাবতেছে ইয়েস না নো বলবো, কিন্তু কিছু তো একটা বলতেই হবে, কিছু একটা। এখন আপনি চাইলে ইয়েস অথবা নো বলতে পারবেন, আপনার অপশনস আছে। অর্থাৎ এই প্রশ্নটা কি আপনি চাইলে ইয়েস অথবা নো দিয়ে আনসার করতে পারবেন। আপনি যদি পছন্দ করেন স্যারের তাইল্লা কালা কাইল্লা কালা মাথা, আপনার টাক মাথা ভালো লাগে, ইয়েস স্যার আপনার কোটি কোটি টাকা চাই, অবশ্যই লাইক ইউ স্যার, ইটস ফাইন। আর আপনার যদি মনে হয় না আমি যদি এখন বিসিএস ক্যাডার হবো, আমি ভালো লাল টুকটুকে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করবো, নো স্যার আই ডোন্ট লাইক ইউ। তার মানে আপনি চাইলে ইয়েস অথবা নো দিয়ে আনসার দিতে পারবেন, পারবেন কিনা বলেন? ইয়েস নো, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমরা চাইলে ইয়েস নো দিয়ে দিতে পারবো। তো যে ধরনের প্রশ্নের উত্তরগুলো ইয়েস নো দিয়ে দেওয়া যায় এটাকে বলা ইয়েস নো কোয়েশ্চেন, ডু ইউ লাইক মি, ডু ইউ লাভ ওয়াটার, ডু ইউ লাভ ম্যাঙ্গো, সামথিং এলস। আর যে ধরনের প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় না, মানে পুরো কথাটাই বলতে হয়, সেটাকে বলা ডব্লিউএইচ কোয়েশ্চেন। তো যাই হোক, খেয়াল করে দেখেন, আর ইউ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, এই তুমি কি ক্লাসে শব্দ তৈরি করছো? না 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 স্যার, নো দিয়ে আনসার দিতে পারবেন, অথবা ইয়েস স্যার, ইয়েস দিয়ে আনসার দিতে পারবেন। এই ধরনের ক্ষেত্রে খেয়াল করবেন, মনোযোগ। প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন, এই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স ভাই? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আগে ভার পরে, সবাই বলতে হবে প্লিজ, আগে ভার পরে, আগে ভার পরে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে স্যার আমরা তো আগে অবজেক্ট খুঁজে বের করে সেটা সাবজেক্ট বানাবো কিনা বলেন? খুব এখানে একটু মনোযোগ দিতে হবে, নাহলে বুঝবেন না। এইটা যেহেতু একটা ইন্টারোগেটিভ বাক্য, আমরা প্রথম কাজ ছিল অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাবো, তাই নয় কি? আচ্ছা, এখানে অবজেক্ট কে বলেন তো? আর ইউ, তুমি কি শব্দ তৈরি করছো? কি তৈরি করছো? শব্দ। কি শব্দ? তাহলে এখানে অবজেক্ট কে বলেন তো ভাইয়া? খুব মনোযোগ দিতে, নয়। তাহলে অবজেক্টকে আমরা কি বানাই দিব ভাইয়া? সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট বানাবো ঠিক, কিন্তু সাবজেক্ট আগে লিখতে পারবো না। কেন? কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ভাইয়া, এখানে আগে সাবজেক্ট লেখা যাবে না, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব। আবার বোঝার ট্রাই করেন, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আগে ভার্ব লিখতে হবে, পরে সাবজেক্ট লিখতে হবে, তাই না বলেন? কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এই যে ভার্বটা যে আগে লিখবেন, এই ভার্বটা কি ইজ হবে না এম হবে না আর হবে? আপনি আগে ভার্বটা কই থেকে লিখবেন? ভার্বটা কি, হ্যাঁ গুড। তার মানে খেয়াল করে দেখেন ব্যাপারটা যেটা বলতে যাচ্ছি, যে আগে ভার্ব পরে সাবজেক্ট। এন্ড প্রশ্ন হচ্ছে, আগে আপনাকে তো ভার্ব লিখতে হবে না, আপনি এম ইজ আর কোনটা লিখবেন সেটা ডিফাইন করার জন্য আগে অবজেক্ট বের করবেন ঠিকই, আগে অবজেক্ট বের করে সাবজেক্টটা নিয়ে নেবেন,
এবং ওই অনুযায়ী আপনি জাস্ট ভার্বটা লিখবেন, বুঝছেন তো? তাহলে আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম, অর্থাৎ নয়েজ হচ্ছে ভাইয়া এই বাক্যের অবজেক্ট। তাহলে মনে মনে আমরা ধরলাম এটা সাবজেক্ট, তাহলে নয়েজের সাথে ভার্বটা কি হবে? অ্যাম ইজ আর কোনটা হবে? গুড, নয়েজ যেহেতু আনকাউন্টেবল নাউন ইজ হবে। তার মানে সাবজেক্টটা আগে বের করবো ঠিকই, কিন্তু সাবজেক্ট আগে লিখতে পারবো না। সাবজেক্ট আগে লিখতে আগে ভার্বটা লিখতে হবে, এরপরে সাবজেক্ট লিখেন, ঠিক আছে না? কারণ আগে ভার্ব লিখতেন, এরপরে কি ভাইয়া সাবজেক্ট, এখন লিখেন, বুঝছেন তো? তাহলে ইজ নয়েজ, তারপরে কন্টিনিউয়াস হওয়ার কারণে একটা কি লিখবে? তাহলে ইজ নয়েজ বিং, তারপরে মেক এর ভিতরে হয়ে যাবে ভাইয়া মেক, মেক না মেড হবে না, মেড হবে, হ্যাঁ এমডি। তাহলে ইজ নয়েজ বিং মেড, তারপরে প্রিপোজিশন বাই সাবজেক্ট কে ইউ, তারপরে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বের সাথে যা আছে তাই, যা আছে তাই হবে। এটা চেঞ্জ করার কোনো সিস্টেম আমাদের নাই। দা ক্লাস, ইন দা ক্লাস। তাহলে ইজ নয়েজ বিং মেড বাই ইউ ইন দা, ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আপনি যখন সিস্টেম বলে যাবেন, যেভাবে পরীক্ষা আসবে আপনাকে আটকাতে পারবে না। স্যার আমার কাছে 2023 সালে 10 থেকে 20 মিনিটের হাইলাইটস আছে, হাইলাইটস গুলো অনেক সুন্দর গুছানো স্যার। অমিত শাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বিষয়টা বুঝছেন কিনা মোটামুটি? তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি আগে অবজেক্ট খুঁজে বের করতে হবে, অবশ্যই করবেন, কিন্তু লিখতে পারবেন না। আগে ভার্বটা লিখতে হবে, আবার আগে কিন্তু এটা বের করতে হবে, নাহলে তো আপনি বুঝবেন না যে ভার্বটা কি হবে। তার মানে আগে অবজেক্টটা খুঁজে বের করে সাবজেক্ট বানাবেন, কিন্তু সাবজেক্ট লিখবেন না। আগে ভার্বটা লিখে তারপরে সাবজেক্ট লিখবেন। দেখেন তো ভাইয়া এখানে একটা কি যেন আছে ভাইয়া, এটা হু আছে, কি আছে ভাইয়া? হু থাকলে কোনো কথা না, খালি মাইর হবে, কি হবে? মানে হু থাকলে মানে বাই হোম হবে, কি হবে? দিলাম আমরা বাই হোম। খেয়াল করে দেখেন, ব্যাপারটা অনেক মজা, বাই হোম। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন এটা একটা কি বাক্য জানবে? ইন্টারোগেটিভ বাক্যে যেন আগে কি থাকে? ওই আগে বার পরে থাকে, কথা বলো, আগে বার, সবাই আগে বার, আগে বার। তাহলে বাই হোম তো হু এর পরিবর্তে দিচ্ছি, তার মানে বুঝছেন তো বাক্য তো আর শেষ হয় নাই। তাহলে এটার পরিবর্তে এটা লিখছি, কিন্তু যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ আগে ভার্ব লিখতে হবে, কি লিখতে হবে? আচ্ছা এখানে অবজেক্ট কে বলেন তো ভাইয়া? গ্লাস। তাহলে আগে অবজেক্ট খুঁজে বের করব, কিন্তু অবজেক্ট লিখতে পারবো না। তাহলে দা গ্লাসের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? গুড, এই লিখেন হ্যাজ, এরপরে লিখেন দা গ্লাস, হ্যাঁ দা গ্লাস। তারপরে দেন ভাইয়া এই যে পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে, কি লাগে? তারপরে বি3 দেওয়া আছে অলরেডি, ব্রোকেন, ব্রো অবশ্যই চিহ্ন দিতে হবে। তাহলে বাই হোম হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন, বাই হোম হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন, বাই হোম হ্যাজ দা গ্লাস। তাহলে মিলে কিনা দেখেন, বাই হোম হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? বলেন ক্লিয়ার, 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 মনে থাকবে, পারবো ইনশাআল্লাহ? ক্লিয়ার, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। তারপরে দেখেন ভাইয়া এটা পারেন নাকি দেখেন, 24 20 অনেকবার আসছে পরীক্ষা। এটা দ্রুত দ্রুত সবাই চেষ্টা করেন, ইনশাআল্লাহ সবাই পারবেন। বললাম না আজকের যারা ক্লাসটা শেষ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ, তাদেরকে জীবনে কেউ ভয়েস চেঞ্জে আটকে দিতে পারবেন ইনশাআল্লাহ। কষ্ট করে যদি একটু শেষ পর্যন্ত খালি করতে পারেন আর কি। দ্রুত দ্রুত এটা কি হবে দেখেন, দ্রুত ইনশাআল্লাহ করা শেষ, মাশাআল্লাহ। তাহলে বাই হয়ে যাবে ভাইয়া, সরি হু হয়ে যাবে, দিলাম আমরা বাই হোম। তারপরে আমরা অবজেক্ট বের করবো, কিন্তু আগে লিখতে পারবো না, আগে ভার্ব লিখতে হবে। তাহলে ভার্ব কি হবে ভাইয়া? উইল হবে। তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম। তারপরে বি, এখানে বি ভার্ব হিসেবে উইলের পরে সবসময় দিলাম বি। তারপরে মূল ভার্বের অবশ্যই চিহ্ন দিতে হবে। তাহলে বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হোম উইল দ্য ওয়ার্ক। এই তো সবাই পারছে, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। মাশাআল্লাহ অনেক হয়েছে, গুড, সবার হয়েছে। পিয়াস হয়েছে, গুড, পিয়াস না পিজুস, পিজুস ভাইয়ের হয়েছে, অমিত শাহ হয়েছে, দেখি সেতু সরকার, আচ্ছা সেতু সরকার মানে সেতু সরকার না? আচ্ছা হয়েছে, হয়েছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, আপনি অনেক ভালো করেন মাশাআল্লাহ। হুইচ প্লাস নাউন থাকলে দেখেন, হুইচ প্লাস, আচ্ছা আমরা যেহেতু ওমা কই উঠলো এটা, আচ্ছা যেহেতু হু থাকলে বাই হোম হয়, হুম থাকলে কি হবে? গুড, হুম থাকলে হু হবে, হুম থাকলে হু হবে, ওকে বাই। তারপর দেখেন কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স। তারপরে দেখেন প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সে বি ভার্ব নিব আমরা, তাহলে হু এর সাথে কি এম নিব আর নিব? গুড, ই নিব, উইজ। তারপরে লাভের ভিতরে হয়ে যাবে ভাইয়া লাভ, লাভের ভিতরে হয়ে যাবে সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব। সাবজেক্ট কি বানাই দিব? বাই হিম, বাই হিম, বাই। তাহলে হুইজ লাভ বাই হিম, মানে হুম ডাজ হি লাভ, সে কাকে ভালোবাসে,
হু ইজ লাভড বাই হিম, সে কার দ্বারা ভালোবাসিত হয়, কার দ্বারা ভালো বাসিত হয় মানে বুঝছেন না, মানে কে তাকে ভালোবাসে, কে তাকে, হু ইজ লাভ, হু ইজ হি লাভ, না না এমন হবে না, হু ইজ লাভড বাই হিম, হু ইজ লাভড বাই হিম, হু ইজ লাভড বাই অবজেক্ট নাই হিম, হু ইজ লাভড বাই, গুড, এই তো সবারটা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুইচ প্লাস নাও থাকলে চেঞ্জ হবে না, যা আছে তাই, যা আছে তাই হবে। তাই। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তাহলে হুইচ পেন থাকবে, ডু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে বিভার্ব হবে am is are, তাহলে হুইচ পেনের সাথে আমরা কি নিব, ইজ নিব, ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড, বাই দিয়ে আমরা ইউ দিয়ে দিব, তাহলে হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই, ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বলেন হুইচ পেন, হ্যাঁ এই তোলো, এখান থেকে তোলো, বলো হুইচ পেন কি হবে ভাইয়া, গুড, হুইচ পেনই থাকবে, যা আছে তাই থাকবে। আজকে কিন্তু আল্লাহর রহমতে আমরা বেশ অনেকগুলা ক্যাটাগরি শিখবো, অর্থাৎ মোটামুটি দেখবেন যে এর বাইরে পরীক্ষা আসবে না ইনশাআল্লাহ, আশা করি আর কি, যত ক্যাটাগরি আছে দেখবেন যে মোটামুটি সব শিখে ফেলবো ইনশাআল্লাহ। গুড, তাহলে হুইচ পেনের জায়গায় হুইচ পেন, ডু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে বিভার্ব হবে am is are, তাহলে আমরা হুইচ পেনের জায়গায় কি নিব, অফকোর্স ইজ নিব, কি নিব, তারপরে মূল ভার্ব হচ্ছে ওয়ান্ট, মূল ভার্বের বিধি হয়ে যাবে বাই হয়ে যাবে ইউ, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট মানে কোন কলমটা তুমি চাও, আর হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ মানে হচ্ছে কোন কলমটা তোমার দ্বারা চাইতে হয়, কোন কলমটা তোমার দ্বারা চাইতে হয়, ওই মানে একই কথা আর কি, যে তুমি কোন কলমটা চাও, তুমি কোন কলমটা চাও, ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। পরেরটা দেখেন ভাইয়া, ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। ওয়ার্ডের ক্ষেত্রে আবার ঝামেলা আছে, মনোযোগ। ওয়ার্ডের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, প্লিজ, ওয়ার্ডের পরে যদি অক্সিলারি আর অক্সিলারি ভার্ব না থাকে, দুইটা ঝামেলা আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে ইটস ফাইন, হোয়াটের জায়গায় হোয়াট, হোয়াটের জায়গায় হোয়াটের জায়গায় হোয়াট, হোয়াটের জায়গায় হোয়াট, হোয়াটের জায়গায়, যেমন ধরো এখানে হোয়াট আছে, এখানে হোয়াট লিখবো, কি লিখবো, ধরো হোয়াট লিখবো, কি লিখলাম ভাইয়া, হোয়াট, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট, তাহলে ভার্ব হবে am is, আর তাহলে নিয়ে এলাম ইজ, হোয়াট ইজ, তাহলে ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড বাই ইউ, বাই এর পরে, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই, এন্ড প্রশ্ন হচ্ছে যদি ভাই এমন বলি যে মনোযোগ প্লিজ, তাহলে এখানে হোয়াটের পর অক্সিলারি ভার্ব আছে না নাই, যখন হোয়াটের পর অক্সিলারি ভার্ব থাকে তখন হোয়াটের জায়গায় হোয়াট, হোয়াটের জায়গায় হোয়াট, হোয়াটের জায়গায় যা আছে তাই থাকবে, কিন্তু হোয়াটের পরে যদি এখানে কি অক্সিলারি ভার্ব আছে না মেইন ভার্ব, খেয়াল করে দেখো এখানে একটাই ভার্ব আছে, এখানে কিন্তু দুইটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা, কারণ এটা হচ্ছে এবি মানে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এখানে শুধু একটা ভার্ব আছে মেইন ভার্ব, কি আছে ভাইয়া, যদি হোয়াটের পরে শুধু একটা ভার্ব থাকে বা মেইন ভার্ব থাকে, কি ভার্ব থাকে, তখন হোয়াট হয়ে যাবে বাই হোয়াট, হোয়াট হয়ে যাবে হোয়াট হয়ে যাবে, তারপরে কি হবে বলো তো শোনা, ওই যে ওয়াজার মেড পাস্ট টেন্স, তাহলে হোয়াট ওয়াজ বাই হোয়াট ওয়াজ দা, নয়েজ, তারপর কি হবে বলো, মেড, গুড, নাস, এখানে তুলি নাই, তুলি ছিল আমাদের শনি রাখা ব্রাঞ্চে ছিল, ওর বিয়ে হয়ে গেছে, এখন তুলি আসে না এখন আর ক্লাসে, স্যার একটু লিখি, নো নো নো, এই যে ভাবছিলাম কি নাই আছে তো এই জন্য এটা রাখছি, এখন লিখেন তাহলে বুঝে আসবে, তাহলে হোয়াটের পর মেইন ভার্ব আছে, তাহলে হোয়াট হয়ে যাবে, ওই বলেন না বাই হোয়াট, হোয়াট হয়ে যাবে, দেখে দেখে বলেন হোয়াট হয়ে যাবে, তারপরে একটা কি লাগবে ভাইয়া, অক্সিলারি ভার্ব লাগবে, কারণ এটা প্রশ্ন তো এই জন্য আগে ভার্ব দিতে হবে আগে, তাহলে মেড আর ইজ মারাইতেছে ওয়াজ, তারপরে কি দেবো সাবজেক্ট, তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম মেড হয়ে যাবে। এখন তোলো, যারা আজকে ক্লাসটা করতেছেন কোনোভাবে তারা সত্যি অনেক লাকি, কারণ আজকে আমরা বয়েস চেঞ্জের অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। বলেন ক্লাস কেমন লাগতেছে, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, ওই বুঝতেছি, বলেন হাস 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 হাস, আয় চু 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 চু, বলেন বুঝতেছি আল্লাহর মধ্যে, বলেন হ্যাঁ লিখছেন লিখছেন, এই তো গুড, বুঝতেছি আলহামদুলিল্লাহ, বুঝতেছি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, গুড। আপনারা এভাবে বুঝতেছি বললেন না ভালো লাগে, বুঝছেন, আপনারা একটু মাঝে মধ্যে বলেন যে ভাই বুঝতেছি, ক্লিয়ার, ভালো লাগে, হুদাই বলবেন যে স্যার ভালো লাগে, আপনার ক্লাস জোস, এই তো মাথায় গেতে যাচ্ছে ভাই, মজা মজা মজা, জোস জোস, চিপসের মতো লাগে, গুড, চিপস, গুড, মুড়ি, আলুর ভর্তা, যা আছে সব লিখবেন, কারণ আপনারা যখন ভালো ভালো কমেন্ট করবেন এটা আমাদের ইন্সপায়ার দেয়, বুঝছেন, এবং হচ্ছে
অ্যান্ড আমি যেহেতু পৃথিবীর সব মানুষ টিউবের মতো ফুলে, কেমন, আমিও কিন্তু আর বাইরে না, কিন্তু আমি কিন্তু টায়ার না, আমিও টিউব, তো আমাকে ফু দিবে, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন। তাহলে ভাই এটা ক্লিয়ার হলোর মধ্যে? ক্লিয়ার? আপনাকে বুঝতেছেন মজা? আর মজা বলেন মিয়া, হুদাই বলেন জোস। গুড, এই তো ভালো লাগতেছে। বুঝেন না মিয়া, আমাদের সম্মানিত যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারও কিন্তু জোস লাগে। কি লাগে? নাহলে ভাববে, বলেন তাই না? বলেন, সবার কিন্তু জোস দরকার। হ্যাঁ, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডই হবে। তাহলে হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার ডিড ইউ সি হিম। আর প্রশ্ন হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডই হবে, যা আছে তাই। তাহলে ওয়ারের জায়গায় ওয়ার, ওয়ারের জায়গায়, তাহলে কোন টেন্স বোঝা যাচ্ছে? পাস্ট টেন্স। তাহলে আগে মনে হয় একটা অক্সিলারি ভার্ব হবে, কারণ ওই যে আগে ভার্ব, সরি আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব, এটা একটু মনে রেখে তাহলে ব্যাপারটা সুবিধা হবে। তাহলে এটা ডিড যেহেতু পাস্ট টেন্সে, ওয়াজ ওয়ার, আমরা তাহলে অবজেক্ট কে ভাইয়া? হিম। তাহলে হিম যদি অবজেক্ট হয় এটাকে সাবজেক্ট বানালে ওয়াজ হবে। সাধারণ, ভালো পারেন মাশাআল্লাহ। বাহ, স্মার্ট কে বললো ভাই? বুঝলাম না ভাই, সে মহিলা, তাকে স্মার্ট কেন বললেন আপনি? স্মার্টিনি, অবাগা থেকে অবাগিনী, ফকির থেকে ফকিরনি, তাহলে সেই স্মার্ট কেমন হয়? স্মার্টিনি। টাইনি মানে ছোট, গাদা। ডাইনির তো আর কোনো বেটা ফর্ম নাই, ডাইনি তো শুধু মহিলারা হয়, পুরুষ তো ডাইনি হয় না, তাই না? বলেন এক্স্যাক্টলি, ডাইনি সর্বদা স্ত্রীবাচক বাক্য। ও স্যার, স্যার গো, কি কয়? আচ্ছা, তাহলে হোয়ার ওয়াজ, তারপরে কি হবে? অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিব, অবজেক্টকে সাবজেক্ট বানালে হিম হয়ে যাবে। গুড, তারপরে কি ভাইয়া? মূল ভার্ব সি হয়ে যাবে, সিন। গুড, তারপরে বাই হয়ে যাবে ইউ, বাই হয়ে যাবে ইউ, কারণ এখানে এই বাক্যের সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটা কি হয়ে যাবে? আবার খেয়াল করে দেখেন ভাইয়া, আবার খেয়াল করেন। প্রথমত আমরা ওই যে আগে ভার্ব নিব, কেমন? তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স, পাস্ট টেন্সে বিভাগ হবে ওয়াজ ওয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমরা ওয়াজ নেব না নেব, এটা চিন্তা করবো অবজেক্টের উপরে। অবজেক্ট ছিল হি, হিম, হিমটা হয়ে যাবে হি, হি এর সাথে হবে ওয়াজ, তারপর আমরা দিলাম হি, তারপর মূল ভার্ব দিলাম সিন বাই। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর দেখেন ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা এখন চলে আসলাম ইম্পারেটিভ সেন্টেন্সে। কি হিসেবে ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার দুইটা উপায়, একটা হচ্ছে ভাইয়া ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, কি দিয়ে ভাইয়া? আর হচ্ছে ভাইয়া লেট দিয়ে শুরু হবে, হয় ভার্ব নাইলে লেট, হয় ভার্ব নাইলে লেট, হয় ভার্ব। এটা দিয়ে বুঝতে পারবো যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং আরো মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে সাধারণত লেট লাগে, অসাধারণ কিছু থাকতে পারে কিন্তু সাধারণত লেট লাগে। তাহলে ভার্ব অথবা লেট দিয়ে বাক্যটা শুরু হবে, তাহলে তখন আমরা বুঝে যাবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর পৃথিবীর যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে সাধারণত লেট লাগে, লেট লাগে, লেট লাগে। চলেন আমরা সামনে যাই। ওকে, লেট মি চেক দ্য ম্যাটার, লেট মি চেক দ্য। এখানে মজার একটা ব্যাপার আছে, মনোযোগ প্লিজ। সেটা হচ্ছে ভাইয়া লেট এর পর মানে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে দুইটা সুবিধা। একটা সুবিধা হচ্ছে এখানে যে একটা অবজেক্ট আছে না ভাইয়া, এখানে এটা অবজেক্ট না, এটা সাবজেক্ট। এটা কি ভাইয়া বলেন? মনোযোগ প্লিজ, এটা কি ভাইয়া? সো লেটের পর মজার ব্যাপার হচ্ছে সব জায়গায় কিন্তু আমাদেরকে অবজেক্ট বানাইতে হয়, অবজেক্ট। আর লেটের মধ্যে লেট যুক্ত যে বাক্যগুলো আছে বা ইম্পারেটিভ সেন্টেন্সে অলরেডি অবজেক্ট বানানো থাকে, অবজেক্ট মানে আপনাকে চেঞ্জ করা দরকার নাই। আই থাকলে মি বানাইতাম, তাই না? এখানে অলরেডি মি দেওয়া আছে, আপনি মি লিখবেন, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে শুনেন না, অন্য সকল টেন্সের ক্ষেত্রে খুব মনোযোগ, অন্য সকল টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কতগুলো বিভাগ নিতে হয়েছে, আমাদেরকে খুব খেয়াল করে দেখতে হয়েছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। প্রেজেন্ট হইলে আবার দেখতে হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট না কি, তাই না? বলেন, দেখে দেখে বিভাগ নিতে হয়েছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডট ডট ডট, কত জিনিস ছিল। অথচ মজার ব্যাপার হচ্ছে লেটের পর বিভাগ হিসেবে সারা জীবন, সারা জীবন বিভাগ হিসেবে বি, বিভাগ হিসেবে ডি বসে, কি বসে ভাইয়া? বি বসে। সোনামণি, এটা হচ্ছে এমন একটা প্লেট যেটা খাওয়া যায়। সরবরাহ আইসক্রিম খাওয়া নাই, এটা এটার এখান দিয়েও লেখা যায়, এখান দিয়েও, যতদিন সাদা আছে ততদিন লেখা যাবে, কালো হইলে লেখা যাবে না, এটা কালো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, উম্মে হাবিবা রহমান সীমা, গুড, ধন্যবাদ ভাইয়া। তাহলে লেটের পর বিভাগ হিসেবে সারা জীবন কি হবে? আপনার কোনোদিনও দেখতে হবে না এটা কোন টেন্স আছে না কোন সাবজেক্ট আছে, কিছু দেখা দরকার নাই। লেটের পর সারা জীবন বিভাগ হিসেবে বি হবে, বি হবে। যখন পরীক্ষায় প্রশ্ন আসবে, যেহেতু আমরা সবাই জেনে গেলাম যে লেটের পর বিভাগ হিসেবে বি হবে, আনফরচুনেটলি তিনটা অপশনে বি থাকবে না।
তাহলে বিনাই মানে কাটা, বিনাই মানে কাটা, বিনাই মানে একটা অপশনে বি থাকবে, সেটাই আনসার। মনোযোগ, সেটাই আনসার, সেটাই। আচ্ছা, আমরা জানি বিভার্বের পর সাধারণত বি3 থাকে। কি থাকে? যখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে একটা বাক্যকে প্যাসিভ বানাইতে বলবে, বি3 থাকবে না, অপশনে কি থাকবে না? তাহলে যে অপশনে বি3 নেই কাটা, বি3 নেই কাটা, বি3 নেই, এভাবেই প্রশ্নগুলো বানায়। মনোযোগ প্লিজ। লেট দিয়ে বাক্য শুরু হবে, বি থাকবে না। কি থাকবে না? পৃথিবীর যে কোনো পারফেক্ট মানে প্যাসিভ করার জন্য বি3 লাগে, অপশনে বি3 থাকবে না। তাহলে বি3 না থাকলে ওইটা আচ্ছা। কন্টিনিউয়াস টেন্স দেওয়া থাকবে, কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে বিং লাগবে। কি লাগবে? অপশনে বিং থাকবে না। কি থাকবে না? তাহলে বিং নাই মানে কাটা, বিং নাই মানে কাটা। পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে বিং লাগে। কি লাগে? আপনাকে পরীক্ষা বলবে যে ভাইয়া একটা সেন্টেন্স দিয়ে বলবে এটা প্যাসিভ বানান, অপশনে মানে পারফেক্ট টেন্স দিবে কিন্তু বিং থাকবে না। কি থাকবে না? এগুলোই আসলে পরীক্ষায় আসে, আর কিছু না। খুব খেয়াল করেন, আমি একটা বাক্য দেখাই। তাহলে লেট দিয়ে বাক্য শুরু হোক আর ভার্ব দিয়ে শুরু হোক, লেটই হবে। লেট দিয়ে কি করতে হবে? তাহলে আমরা দিলাম লেট, লেটের জায়গায়। আচ্ছা, তারপর অবজেক্টের সাবজেক্ট বানাবো। অবজেক্ট কি ভাইয়া? তাহলে অবজেক্ট কি বানিয়ে দিব? সাবজেক্ট। তারপরে সাবজেক্টের পরে আমাদের কাজ কি? ভার্ব প্লাস। দেখে দেখে বলো। তাহলে সাবজেক্টের পরে আমাদের কাজ কি? ভার্ব প্লাস। তাহলে আমরা সাবজেক্ট দিয়ে দিলাম, তারপরে আমরা কি দিব? ভার্ব দিব। আর ভার্ব একলা বসে না, বিভার প্লাস বি3। আর বিভার হিসেবে সারা জীবন কি বসে? বি বসে, বি বসে, চেকের বি3 হয়ে যাবে। তারপরে বাই, এখানে কষ্ট করার বানানোর দরকার নেই, অলরেডি মি বানানো আছে, এটাই বলছিলাম। তাহলে এখানে দুইটা সুবিধা, একটা হচ্ছে বিভার হিসেবে সারা জীবন বি বসবে, আর একটা হচ্ছে এখানে সাবজেক্টটা অলরেডি অবজেক্টিভ ফর্মে থাকে, এই জন্য সারা জীবন মানে ওই মানে অবজেক্ট আর বানানোর দরকার নেই, অবজেক্ট বানানো থাকে। অবজেক্ট ক্লিয়ার? কেমনে প্রশ্ন বানায়? গুড, সবগুলাই যাচ্ছে স্যার। ওকে, তারপরে দেখেন ভাইয়া ডু অ্যাওয়ে উইথ ইট। তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু মানে কোন সেন্টেন্স ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করতে কি ভাইয়া? লেট লাগে। তাহলে দিলাম আমরা একটা লেট। তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট কে ভাইয়া? সাবজেক্ট বানাবো। ওকে, তাহলে ইট হচ্ছে অবজেক্ট, এটা কি বানাই দিলাম? সাবজেক্ট। তারপরে দেখেন বিভার প্লাস দিলাম, বিভার হিসেবে বি, বি3 হয়ে যাবে, ডু এর বি3 ডান, আর যা আছে তাই। এওয়ে উইথ, এওয়ে উইথ। একজন বলছে স্যার ডু ইট, এটার ইয়ে কি হবে? ডু ইট, এটার প্যাসিভ কি হবে? গুড, তাহলে লেট ইট বি, বাস হয়ে গেছে। বুঝছেন? শুধু ডু ইটার প্যাসিভ কি হবে? লেট ইট বি ডান, লেট ইট বি। দেখেন তো এটা পারেন নাকি? লেটার সিঙ্গে সাউন্ড ভাইয়া। প্রথম কাজ সাবজেক্টকে, সরি লেটের জায়গায় লেট, সং হচ্ছে অবজেক্ট, এটা কি বানাই দিব? বিভার হিসেবে মূল ভার্বের 3 নম্বর ফর্ম বি3 হয়ে যাবে সাং, বাই হার। কষ্ট করে হার বানানোর দরকার নেই, হার বানানোর তার গলত থেকে খুললা পরে দিলে, ঠিক আছে? ওকে ফাইন। আরো দেখেন, সব পারবেন ইনশাআল্লাহ, সব পারবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসের সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে এই জায়গাটা, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আজকের এই জায়গাটা যারা দেখতেছেন তারা কি বলে, যে কোনো প্রশ্ন আসতে পারবে। তাহলে দেখেন শার্ট হচ্ছে ভার্ব, ভার্ব দিয়ে বাক্য শুরু হলেই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করতে কি লাগে? লেট লাগে, লেট লাগে, দিয়ে দিলাম আমরা লেট। তারপর অবজেক্ট হচ্ছে ডোর, এটা কি বলে দিব? তারপর বিভার হিসেবে সারা জীবন বি বলবে, এন্ড দেন বি3, বিভার প্লাস বি3, বিভার প্লাস। ওকে ফাইন। তারপর দেখেন ভাই এখানে দিয়ে দিলাম আমরা বিভার, তারপরে বি3 হয়ে যাবে ষাটের বি3 ষাট, ষাটের বি3 ষাট, 70-এর বি3 70, 80-এর বি3 80। তাহলে লেট দা ডোর বি শাট at once, at once, at। তারপর দেখেন ডু নট শাট দা ডোর। তাহলে ডু নট থাকলে একটু কষ্ট করে লিখেন, ডু নট, সবাই একটু লিখেন, ডু নট লিখেন, কষ্ট করে একটু লিখেন, এটা ভালো হবে আর কি লিখলে। হ্যাঁ, আমি বুঝে শুনে বলতেছি। ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে কষ্ট করে একটু লিখেন, লেট নট হয়। আমি জানি না লিখলেও মনে থাকবে, কিন্তু লিখলে ভালো হবে, সারা জীবনের সম্পদ হবে। ডু নট থাকলে লেট নট হয়, এটা শুধু লিখবেন না, 10 বার বলতে হবে মিনিমাম। ডু নট থাকলে লেট নট হয়, সবাই একটু কমেন্টে লিখেন প্লিজ। ডু নট থাকলে লেট নট হয়, বলেন। ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, এই বলেন। শিওর? জেনে শুনে বলছেন? বাসায় জানে? বাসায় জানে না? আচ্ছা, ডু নট থাকলে, ডু নট থাকলে, ডু নট থাকলে মজার ব্যাপার হচ্ছে পরীক্ষা যখন প্রশ্ন আসবে তখন 3টা অপশনে লেট নোট থাকবে না, একটাতে লেট নোট থাকবে। যেটাতে লেট নোট থাকবে সেটাই আনসার, যেটাতে লেট নোট থাকবে ভাইয়া গুড। তাহলে ডু নট থাকলে লেট নোট হয়, ডু নট থাকলে, তাহলে ডু নট শাট দা ডোর, কোনো কথা নাই, খালি মাইর হবে লেট নোট। ওকে, ডু নট জায়গায় লেট নোট দিয়ে দিলাম। তারপর দেখেন দা ডোর, তারপরে বি শাট। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে ডু নট থাকলে লেট নোট হয়, ডু নট থাকলে লেট নোট হয়, ডু নট থাকলে ওকে। তারপর দেখেন বললাম না যে মানে
ইম্পারেটিভ সেন্টেন্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই জন্য ক্লাসটা শেষ না করে যাই জন্য প্রচন্ড বোকামি হবে। তাহলে ভাই ডু নট থাকলে কি হয় শোনো না, বলো না। লেট নট হয়তো দিলাম লেট নট, তারপরে অবজেক্ট হচ্ছে বিভার হিসেবে বি বলবে, নেগলেক্টেড বি3 নেগলেক্ট। মোটামুটি ক্লিয়ার করার মধ্যে ডু নট দ্য পুর বি নেগলেক্টেড, গরিবদেরকে ঘৃণিত হইতে দিও না, গরিবদেরকে ঘৃণিত হইতে। নেভার থাকলে কি হবে বলো? গুড। নেভার থাকলে লেট নেভার, একটু বলেন। লেবার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে নেভার। তাহলে আমরা চাইলেই বলতে পারি যেহেতু নেভার আছে লেট নেভার। কেন জানেন? এই দেখেন নেভার থাকলে কেন লেট নেভার হবে, কারণ নেভার মানে হচ্ছে ভাইয়া ডু নট। নেভার মানে কি ভাইয়া? এই মনোযোগ, নেভার থাকলে নেভারের মানে হচ্ছে ডু নট। নেভারের সিনোনিম হচ্ছে কি ভাইয়া? ডু নট। নেভার ওপেন দ্য ডোর, কখনো দরজা খুলবা না। ডু নট ওপেন দ্য ডোর, কখনো দরজা খুলবা না, মানে নেভার নেগেটিভ অর্থ দেয়। তাহলে নেভার মানে হচ্ছে ভাই ডু নট, নেভার মানে, তাহলে নেভার ডু নট থাকলে কি হইতো? লেট নট। ডু নট থাকলে, তাহলে নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে। আচ্ছা, তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব। আচ্ছা, তারপরে ভাইয়া বিভার বিষয়ে দিব ক্যাচের জায়গায়। তাহলে লেট নেভার দ্য জাটকা বি কট, লেট নেভার দ্য জাটকা বি কট, লেট নেভার দ্য জাটকা বি। প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে এইগুলা। যারা ক্লাসটা করতেছেন তারা অনেক লাকি। বলেন। হ্যাঁ, কট, কট খান নাই জীবনে? কট কাউরে দেন নাই? আপনার ছেলে তো কট খাইছেন তো আপনি? তাই আপনি বলবেন এ বেড়া তুই বেড়া, তুই জানাস বেড়া আমি কার স্টুডেন্ট? তাই নাকি? কয় বছরের বাচ্চা? গুগল থেকে শোনানো লাগে, নাহলে বিশ্বাস করে না। বাহ, ছেলে তো নয় যেন আগুনের গোলা। হ্যাঁ, আচ্ছা, তারপর খেয়াল করে দেখেন ভাইয়া, শোনেন না, আপনি চাইলে এই নেভার থাকলে আপনি চাইলে এটার পরিবর্তে এভারও দিতে পারবেন। তবে এটা একটু আমার কাছে ঝামেলা মনে হয়, মানে আপনি যদি লেট নট দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে এভার দিতে হবে। কি দিতে হবে? এভার দিতে হবে। সো আমার কাছে ঝামেলার দিকে নাও যাওয়াটা ভালো মনে হয়, তবে শিখে রাখলে ভালো আর কি, শিখে রাখতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনি এটাও করতে পারবেন, নেভার ক্যাচ দ্য জাটকা, এটার পরিবর্তে বলতে পারেন লেট নট দ্য জাটকা এভার বি কট, লেট নট দ্য জাটকা এভার বি কট, লেট নট দ্য জাটকা এভার বি কট, এটাও বলতে পারবেন। তবে আমার কাছে সেফ মনে হয়, উপরেরটা সেফ মনে হয় আর কি, মজা ভাল লাগে আর কি, তাই না? তাহলে নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে নেভার, জাটকা বি কট, জাটকা বি কট। ওকে ফাইন। তারপরে দেখো প্রিয় ভাই বোন আমার, যদি থাকে তোমার হচ্ছে কি বলে প্লিজ থাকলে, প্লিজ বা কাইন্ডলি থাকলে, প্লিজ বা, তাহলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। স্যার আমার কাছে সব থেকে কঠিন বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ, আলহামদুলিল্লাহ আজকে অনেকটা সহজ লাগছে। গুড। হ্যাঁ, বিগ ফ্যান। আচ্ছা, তারপর দেখেন ভাইয়া প্লিজ এন্টার বাই দ্য আদার ডোর, জাস্ট প্লিজের পরিবর্তে আমরা দেবো ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, এটা দেওয়া আছে, কষ্ট করে লিখতে চাই না। ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, জাস্ট যা আছে তাই। তাহলে জাস্ট প্লিজের পরিবর্তে আমরা দিয়ে দিব ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে যা আছে তাই, এন্টার বাই দ্য আদার ডোর, এন্টার বাই দ্য, প্লিজ মানে অনুগ্রহ করে, এন্টার বাই দ্য আদার ডোর মানে অন্য দরজা দিয়ে প্রবেশ করেন, আর ইউ আর রিকোয়েস্টেড টু মানে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে এন্টার বাই দ্য আদার ডোর, অন্য দরজা দিয়ে প্রবেশ করেন, অন্য দরজা দিয়ে কি করেন ভাইয়া? প্রবেশ করেন। ক্লিয়ার? ওকে ভাই। তারপরে দেখেন ভাইয়া স্পিড এবং পুট আপ, স্পিড এবং স্পিড এবং পুট আপ দিয়ে যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে ভাই যেটা করতে হয়, পৃথিবীতে এই একটা মানে বাক্য আছে আর কি যেটা মানে এক্সেপশনাল, সেটা হচ্ছে ভাই স্পিড। সেটা কি ভাইয়া? স্পিড বা পুট আপ। যেমন আমরা বলছিলাম যে পৃথিবীর যে কোনো টেন্সের প্যাসিভ করতে বিভার প্লাস বি3 লাগে, বিভার প্লাস কি লাগে ভাইয়া? বি3 লাগে। এই একটা বাক্য যেটার মধ্যে বিভার নাই তবু সেটা প্যাসিভ, তবু সেটা ওই যেখানে দেওয়া আছে মনে না, আছে না? আছে না? দেখেন না, মানে দেখা দেওয়া আছে নাকি? আছে। তাহলে এই একটা বাক্য এক্সেপশনাল আর কি, যেখানে হচ্ছে বিভার না বসেও প্যাসিভ হয়, বিভার না বসেও। যেমন ধরেন বাক্যটা আমরা দেখাই, স্পিড এ ম্যাট অন ইট। স্পিড মানে বিছাই দাও, ম্যাট মানে মাদুর, অন মানে উপরে, ইট মানে, ইট মানে কি বলতে পারবেন? আজকে যে ইট মানে বলতে পারবেন তার জন্য স্পেশাল পুরস্কার থ্যাংক ইউ থাকবে। তোমার মাথা, এই জন্যই তোমার ছেলে তোমার কয় ইহা, ইট মানে ইহা, এই গাদা। স্পিড এ ম্যাট অন ইট, এটার উপর মাদুর বিছায় দাও, এন্ড ইট মানে এটা এক্স্যাক্টলি। এটা সবচেয়ে সহজ হয় যে আপনি যদি বলেন যে ভাইয়া ফ্লোর, সবচেয়ে সহজ কি ভাইয়া?
বিছানার উপরে মানুষ মাদুর বিছায় না, কারণ অলরেডি চাদর থাকে। কোনো মেহমানকে আপনি যখন নিচে বসতে দিবেন তখন বলে যে একটু চাদরটা বা পাটিটা বিছায় দাও। খাটের উপরে কেউ পাটি সাধারণত বিছায় না। যাই হোক, এখানে ইট মানে বা ফ্লোর ইট মানে কি ভাইয়া, যাই হোক, তাহলে স্পিরিটে ম্যাট অন ইট মানে মাদুরটা ওই যে এখানে বিছায় দাও বা ফ্লোরের উপর বিছায় দাও। তাহলে স্পিরিট দিয়ে বাক্য শুনলে হ্যাভ দিয়ে শুরু করতে হবে। কি দেবে? তারপরে অবজেক্ট কি ভাইয়া? কি বিছাবো ওই কি বিছাবো? ম্যাট। তাহলে ম্যাটকে সাবজেক্ট বানাইতে হবে। তারপরে যা আসছে, তাহলে হ্যাভ এ ম্যাট। তারপরে স্পিরিট অন ইট, স্পিরিট অন, এই একটা বাক্য যেখানে বিভার্ব নাই, তবু সেটা আপনার মতো আরেকজন জ্ঞানী পাওয়া গেছে, বুঝছেন? সে বলতেছে স্যার ইট মানে ইহা। সেও মহিলা আপনার মতো, হ্যাঁ, এবং সেও আপনার মতো মেয়ে। আমি কিন্তু ইহা দ্বারা ফ্লোরে বুঝাইছি। আপনি তো বলেন না আমাকে ইহা, ইট মানে ইহা, এটা তো আমিও জানি। আমি জানতে চাইছি ইট বলতে আসলে কি বোঝানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি মনে মনে ধরে নিচ্ছেন, তাই তো? গুড। বলো তো আমার মাথায় কি আছে? কুসুম ভাঙলে লাল হইতে পারে, সবুজ হইতে মানে হলুদ হইতে পারে, লেবু, তাই না? মনে মনে ভাবছিলাম ডিম হবে, তাই না? আচ্ছা বলেন। কিরে মোস্তাফিজুর রহমান ভাইয়া, কি হয়েছে? কিসের মেশিন? হ্যাঁ ভাই বুঝছেন, লিখছেন তাদের লিখেন। কোনটা ভাইয়া? এইটা দেখো ভাই, এখানে ব্যাপারটা হচ্ছে ভাই স্পিরিট এবং পুট আপ ইত্যাদি দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভটি লেটের পরিবর্তে হ্যাভ দ্বারা শুরু হয়। দুইটা ব্যাপার, একটা হচ্ছে লেটের পরিবর্তে ভাইয়া হ্যাভ দ্বারা শুরু হবে, আর একটা হচ্ছে ভাইয়া তারপর অবজেক্ট এবং তারপর বিভার্ব না বসে সরাসরি পাস্ট পার্টিসিপল বসে। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। একজন শিমু খানম লিখছে, স্যার কুসুম ভাঙলে সবুজ হয় স্যার। আরে বলে গেছি, মনে মনে ধরছি আমি সবুজ। হ্যাঁ ভাই বল, কোন মিনিংটা বলেন? ওই এটা একটু বাংলা স্টাইলে লেখা হয়েছে তো, ইংলিশে লেখলে বুঝতেন কেমনে বলেন। আমি সত্যি কথা বলি, আমি নিজে গোলা গেছিলাম এটা পড়ার পরে আমি বুঝে নিছি আর কি। এইটা ব্যাপারটা হচ্ছে, শোনেন না, ব্যাপারটা হচ্ছে তারপর অবজেক্ট বসবে, বুঝছেন তো, এবং তারপর বিভার্ব না বসায় সরাসরি ভিতরি হবে বা পাস্ট পার্টিসিপল হবে। কিন্তু এই দুইটা লাইন মনে হয়েছে এক লাইন হয়ে গেছে, মানে এমন মনে হয়েছে যে তারপর অবজেক্ট এবং তারপর বিভার্ব না বসিয়ে, মানে দুইটাই বলবে না, এমন মনে হয়েছে না যে অবজেক্ট এবং বিভার্ব না বসিয়ে। কিন্তু যাই হোক, এখানে বোঝানো হচ্ছে ভাইয়া তারপর অবজেক্ট বসবে এবং তারপর বিভার্ব না বসিয়ে, তাহলে জিনিসটা সম্পূর্ণ হইতে পারে। কারণ অবজেক্ট কিন্তু আছে, খেয়াল করে দেখেন, এই যে হ্যাভ, এই দেখেন অবজেক্ট কিন্তু আছে, এই যে দেখছেন, এই যে ম্যাট, এই যে অবজেক্ট, তাই না বলেন ভাইয়া? এখানে বিভার্ব না বসায় জাস্ট আমরা ভিতরি বসাই দিচ্ছি, স্পিরিটের ভিতরি স্পিরিট, এটাই বোঝানো হচ্ছে আর কি। মজা, অনেক মজা, গুড, ওকে ফাইন। তারপরে দেখেন ভাইয়া, এটা কি ভাইয়া? এখানে খুব মজার একটা ব্যাপার আছে, দেখেন আপনারা শোনেন ভাই, এখানে বিবাহিত কে কে আছেন হাত তোলেন। আপনারা তো কমেন্টে মানে লিখেন যে আমরা বিবাহিত। আর আপনারা কে বিয়ে করছেন ভাই? একজন মাত্র, কি স্বভাব এইটা, যাক এই সুযোগে জেনে নিলাম কার বিয়ে হয় নাই। আচ্ছা, ব্যাপার হইলেও শোনেন না, মজার একটা ব্যাপার হচ্ছে, যখন এই প্যাসিভ আপনার ব্যক্তিগত জীবনে প্রচন্ড পরিমাণে কাজে লাগবে। যারা বাচ্চা কাচ্চা আছেন তারা শিখে রাখেন, বাচ্চা কাচ্চা মানে যারা বিয়ে করেন তারা তো বাচ্চা কাচ্চাই, আপনারা তো নিজে বাচ্চা দাবি করেন, এবং আপনার বাপ মা তো মনে করে দূর আমার বাচ্চা ছোট, আমার ছেলেটা ছোট, মেয়েটা ছোট, তার কেমনে বিয়ে দিই। তো যাই হোক, তো যেসব বাচ্চা যারা আছেন তারা একটু জেনে রাখেন, ঝগড়া লাগলে প্যাসিভে বলতে হয়। ঝগড়া লাগলে আপনি যখন তার সাথে অথবা হ্যার সাথে, বুঝছেন তো, অথবা অমুকের সাথে, একই লাগা ভাষা একই করুন, হ্যার সাথে যখন ঝগড়া লাগবেন তখন প্যাসিভ স্টাইল ব্যবহার করবেন। কেমনে? যখন আপনি ধরেন আপনারা যখন কি বলে ঝগড়া লাগেন নাই, তখন তো আপনারা অ্যাক্টিভ স্টাইল ব্যবহার করেন। এই টেবিলটা খাবার কি বলে, টেবিলে খাবার রাখো, অথবা আমাকে একটা ফুল তুলে দাও। আপনি যখন ঘুরতে যান তখন বলেন না আমাকে একটা ফুল তুলে দাও, এখানে একটু গুজে দাও ফুলটা, অ্যাক্টিভ স্টাইলে বলেন যখন ঝগড়া না লাগে। কিন্তু ধরেন আপনারা ফুলের বাগানে গেছেন, কোথায় গেছেন ভাইয়া? খেয়াল করে দেখেন, আরে খেয়াল করেন না, ফুলের বাগানে গেছেন, ফুলের বাগানে গিয়ে লাগাই দিচ্ছেন দুজন ঝগড়া। এখন আপনার মন চাইতেছে হ্যাঁ যেন আমার একটা ফুল তুলা দেয়, হ্যাঁ যেন আমারে, মনোযোগ শোনেন না, ব্যাপার হচ্ছে আপনি হেরে নিয়ে ঘুরতে গেছেন ফুলের বাগানে, এখন ওইখানে গিয়ে কোনো একটা ঝগড়া লেগে গেছে, আপনারা লাগাইতে চান না, ধরে লেগে গেছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে, সে চাচ্ছে যে আপনি তাকে একটা ফুল তুলে দেন, কি তুলে দেন ভাইয়া?
ফুল। শুধু তাই না, সে এটাও চাচ্ছে যে আমার এখানে একটা ফুল গুজে দেওয়া হোক, কি দেওয়া হোক, কিন্তু এটা সে বলতে পারছে না, কারণ ঝগড়া লাগছে, এখন তো ডাইরেক্ট বলতে পারতেছে না আমার একটা ফুল তুলে দাও, এটা কি বলা যায়? তখন প্যাসিভ স্টাইল ইউজ করবেন যে আমাকে একটা ফুল তুলে দেওয়া হোক, আমাকে একটা ফুল তুলে দেওয়া হোক। সরাসরি তো বলতে পারবেন যে আমাকে একটা ফুল তুলে দাও, অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি যখন প্যাসিভ স্টাইলে বলবেন যে আমাকে একটা ফুল তুলে দেওয়া হোক, অথবা আপনি যখন বাসা থেকে চলে যাচ্ছেন, খাবারটা বেড়ে দেওয়া হোক, আমি এখন চলে যাবো, তাই না বলেন? হ্যাঁ, ওখানে এটা রাখা হোক, টেবিলে আমার ফাইলটা যেন রাখা হয়, মানে প্যাসিভ স্টাইল। ঝগড়া লাগলে কি স্টাইল? প্যাসিভ স্টাইল। তাকে বলে দিও, হ্যাঁ, তাকে যেন বলে দেওয়া হয়, তাই না? ওকে, তাহলে আমার মাথায় একটা ফুল গুজে দেওয়া হোক, আমার এখানে একটা কি গুজে দেওয়া হোক? ফুল গুজে দেওয়া হোক। সে বলতেছে না যে আমার একটা ফুল তুলে দাও, শরম না? ঝগড়া লাগছে, সে প্যাসিভে বলতেছে আমার এখানে একটা ফুল দেওয়া হোক, কি দেওয়া হোক? ফুল দেওয়া। তাহলে প্লাক মি আ ফ্লাওয়ার, এটা হচ্ছে ঝগড়া লাগার আগের মুহূর্তে আমাকে একটা ফুল তুলে দাও, এবার অর্থ আমাকে একটা, আর ঝগড়া লাগলে কি বলবেন ভাইয়া? আমাকে একটা ফুল তুলে দেওয়া হোক। তাহলে লেট অবজেক্ট হয়ে যাবে এ ফ্লাওয়ার, তারপরে বিভার হিসেবে বি, প্লাকের ভিতরে হয়ে যাবে প্লাক। আর প্রশ্ন হচ্ছে এখানে বাই হবে না কি হবে? এখানে যদি আপনি বাই দেন, খেয়াল করে দেখেন যে ঝামেলাটা হবে, এখানে বাই হবে না। এই কারণে দেখেন, আপনি যখন বলবেন যে প্লাক মি এ ফ্লাওয়ার, মানে আমাকে একটা ফুল তুলে দাও, খেয়াল করে দেন, আমাকে একটা ফুল তুলে দাও, কাকে? খেয়াল করেন, তাহলে ফুলটা কার দিকে আসবে? খুব মনোযোগ, ফুলটা আমার দিকে আসবে। কিন্তু আপনি যখন বলবেন লেট আ ফ্লাওয়ার বি প্লাকড, মানে একটা ফুল তোলা হোক, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড, মানে একটা ফুল তোলা হোক, একটা ফুল তোলা বাই মি। যদি আপনি বলেন বাই মি, তাহলে আমার দ্বারা, খেয়াল করে দেখেন, আমার দ্বারা যদি ফুল তুলে, মানে আমি যদি ফুল তুলি, তাহলে আমি কি আমার কাছে রাখবো না অন্য করে দেবো? আমি চাচ্ছি যে অন্য কেউ একটা ফুল তুলে আমাকে দিক, কে দিবে? কাকে দিবে ভাইয়া? খেয়াল করবে, আমি যদি নিজে ফুল তুলি, বাই মি, আমি যদি ফুল তুলি, তাহলে তো আমার ফুলটা তো অন্য কাউরে দিব, আমার কাছে তো আর থাকতেছে না। তার মানে এই জন্য ভাই এখানে বাই হবে না, এখানে ফর হবে। কি হবে বলেন তো ভাইয়া? ফর হবে, ফর মি। তার মানে লেট এ ফ্লাওয়ার বি প্লাকড, মানে একটা ফুল তোলা হোক, ফর মি, আমার জন্য। তাহলে উপরেরটার সাথে নিচের অর্থ মিল আছে কিনা বলেন? না, টু মি হবে, অর্থ হবে তাহলে আমার প্রতি একটা ফুল তোলা হোক। আমরা কি কখনো জীবনে এমন বলছি যে আমার প্রতি ফুল তোলা হোক, নাকি বলে আমার জন্য ফুল তোলা হোক? জীবনে আপনি ঘুরতে গিয়ে যতই ঝগড়া হোক, একটা চটকানা দিয়ে হইলেও কি কখনো বলছেন যে আমার প্রতি ফুল তোলা হোক? আপনি বলতে পারেন আমার দিকে তাকানো হোক, তাই না? কিন্তু আমার প্রতি ফুল তোলা হোক এমন বাক্য এই পৃথিবীতে, যেখানে যেটা লাগবে সেখানে সেটা দিতে হবে, বুঝছেন তো? এই বাক্যের সাথে ফরটা অ্যাপ্রোপ্রিয়েট, আমার জন্য একটা ফুল তোলা হোক, তাই না ভাইয়া বলেন? আমার জন্য একটা ফুল তোলা হোক, ব্যাপারটা এমন। আবার খেয়াল করে দেখেন, যখন থাকবে ভাইয়া গিফট থাকবে, কি থাকবে বলেন? গিফট। তাহলে গিফট থাকলে সেম আগের মতো আমরা লেট দিয়ে বাক্যটা শুরু করবো, অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব, বিভার্ব হিসেবে বি দিব, গিভ হয়ে যাবে গিভেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি বাই বলেন, খেয়াল করে দেখেন, আপনি বললেন গিভ মি ইউর ওয়াচ, তাহলে ঘড়িটা আমাকে দাও, এই কাকে? ঘড়িটা আমাকে দিলে কে পাবে? আমি। তাহলে আপনি যদি বলেন লেট ইউর ওয়াচ, তোমার ঘড়িটা বি গিভেন, দেয়া হোক, বাই মি, বাই আমার দ্বারা, তাহলে আমার দ্বারা যদি ঘড়িটা কাউকে দেওয়া হয়, তাহলে আমার কাছে আসতেছে না অন্যের কাছে? ব্যাপারটা বুঝছেন তো? এখানে কেন বাই হবে না? গিভের পরে বাই হয় না, গিভের পরে কেন? না পাগলা, খেয়াল করেন, গিভের পরে বাই হবে না কেন? কারণ আমি বলতেছি যে তোমার ঘড়িটা, এই যে গিভ মি ইউর ওয়াচ, তোমার ঘড়িটা আমাকে দাও, আমাকে। আপনি যদি বলেন লেট ইউর ওয়াচ বি গিভেন বাই মি, আমার দ্বারা দেওয়া হোক, তাহলে আমার দ্বারা গেলে তো অন্যের কাছে চলে যাবে। এই জন্য বলতে হবে তোমার ঘড়িটা আমাকে দেওয়া হোক, মানে হচ্ছে গিভেন টু মি, গিভেন টু, তাহলে গিভের সাথে টু হয়, বলেন গিভ টু, প্লাক ফর, তাহলে গিভের সাথে টু হয়, প্লাকের সাথে ফর, গিভের সাথে টু হয়, প্লাকের সাথে, তাহলে গিভ টু মানে হচ্ছে কারো প্রতি, গিভ টু মানে কারো প্রতি, আর প্লাক ফর মানে কারো জন্য, কারো। তাহলে লেট ইউর ওয়াচ, তোমার ঘড়িটা বি গিভেন টু মি, আমাকে দেয়া হোক, এর মানে কি? আমাকে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? কই গেলি? আচ্ছা, তো এই ছিল আমাদের বয়সের উপর আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এবং যতটুকু পড়লাম এইটুকু থেকে প্রশ্ন জীবনে কোনোদিন আটকাইতে পারবো ইনশাআল্লাহ? আমরা অ্যাসারেটিভ পড়লাম এবং অ্যাসারেটিভ সেন্টেন্সে 12টা প্রকারভেদ দেখলাম, আমরা কি বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম, ইভেন আমরা ফাইনালি দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের এসেও আমরা কিছু ব্যতিক্রমী জিনিস দেখলাম, প্লাকের সাথে ফর হয়, গিভের সাথে টু হয়, এবং আরেকটা কি যেন দেখলাম আমরা, ওই যে এন্টার, হ্যাঁ, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হয়, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, স্পিরিট বা পুট অফ থাকলে হ্যাভ হয়, স্পিরিট বা পুট অফ থাকলে কি হবে? হ্যাভ হয়। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো জিনিস শিখলাম, আশা করি পরীক্ষা আসলে এর মধ্যে থেকে কমন পাবেন। বলেন ক্লাস কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। চলেন, সারা জীবন যদিও কঠিন মনে হয়েছে, আজকের পর থেকে কঠিন, বিশ্বাস করেন
আপনারা যদি এমসিকিউ সলভ করতে যান আপনাদের কাছে এত সহজ লাগবে, মানে এটা বুঝাতে পারবো না। এমসিকিউ সলভ করতে গেলে দেখবেন যে এত সহজ এত সহজ এত সহজে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এমসিকিউ গুলো সলভ করতে পারবেন। অর্থাৎ ভয়েস নারেশন থেকে মানে ভয়েস থেকে আসা যে কোনো এমসিকিউ খুব দ্রুত এবং সহজে সলভ করতে পারবেন। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এতক্ষণ কষ্ট করে ক্লাসটা করছেন, এর মানে যে আপনারা অনেক বেশি সিরিয়াস, আর যারা সিরিয়াস হয় তাদেরকে আল্লাহ জীবনে অনেক বড় করেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আর এভাবেই কিন্তু এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল আলহামদুলিল্লাহ। সেভাবে কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে একদম বেসিক থেকে পড়িয়ে থাকি। তো যাদের স্বপ্ন ভাইয়া বেসিক থেকে আমরা পড়তে চাই, একদম শূন্য থেকে, আমাদের অনেক ভাই বোন আছে যারা শূন্য থেকে পড়তে চান, শূন্য থেকে অথবা একদম বেসিক থেকে, যে ভাইয়া একদম বেসিক থেকে যদি আপনার কাছে ইংরেজি কোর্স করতে পারতাম কতই না ভালো হতো, অথবা একদম বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ সকল বিষয় যারা পড়তে চাচ্ছেন। হ্যাঁ, আমি যদি বলি কথার কথা, যারা 47তম বিসিএসের জন্য 47 অথবা 48তম বিসিএসের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন এবং সেটা একদম বেসিক অথবা একদম জিরো থেকে অথবা শূন্য থেকে, তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমাদের কিন্তু 47 বা 48তম বিসিএসের একদম শূন্য থেকে বেসিক থেকে কোর্স রয়েছে আলহামদুলিল্লাহ। এখানে পরীক্ষা নেই, পরীক্ষা দেন। এই সময় কিন্তু 3 মিনিট শেষ, গণনা করবেন। ও 8 মিনিট, আচ্ছা এক্স্যাক্টলি। তো যারা শূন্য থেকে পড়তে যাচ্ছেন, আমাদের এটা হচ্ছে ভাইয়া, হ্যাঁ এটা কিন্তু প্রিলি কোর্স প্রিয় ভাই বোন আমার, 47তম বিসিএস এর প্রিলি কোর্স একদম শূন্য থেকে বা জিরো থেকে করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এখানে কিন্তু 10টা বিষয় পড়ানো হবে, অর্থাৎ বিসিএস এর যে 10টা বিষয় রয়েছে সেই 10টা বিষয়ের কিন্তু ক্লাস হবে। শুধু তাই না, আমরা কিন্তু আল্লাহর রহমতে এই 10টা বিষয়ের লেকচার শিট দিব, 10টা বিষয়ের আপডেট লেকচার শিট পাবেন ইনশাআল্লাহ, একদম আপডেট শিট পাবেন। শিট বানানোর রসিকার হবে, বুঝছেন? আচ্ছা, একদম কটা পাবেন বলেন তো? 140টা 140টা লেকচার শিট পাবেন। এবং 140টাকে আমরা 5টা বই আকারে কম্পাইল্ড করেছি আপনাদের পড়া সুবিধার্থে, কারণ বিক্ষিপ্ত আকারে থাকলে এটা দেখা গেল অনেকগুলো হারায় গেলে ঝামেলা, এই জন্য আমরা একটা করে দিয়েছি। যাই হোক, যারা ভর্তি হতে চাচ্ছেন, আমাদের কোর্স ফি বেসিক্যালি হচ্ছে 8000 টাকা। আমরা আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলাম আজকে রাত 12টা পর্যন্ত যারা ভর্তি হবেন বিসিএস কোর্সে মাত্র 3500 টাকায়। এই 3500 টাকার মধ্যেই এখানে কিন্তু আপনার লেকচার শিট পাবেন প্রায় 2000 টাকার, এবং এই লেকচার শিট কিন্তু ফ্রি। কোর্সে ভর্তি হলে 2000 টাকা লেকচার শিট পাবেন, 10টা বিষয়ের ক্লাস পাবেন, এবং অবশ্যই সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, সব ক্লাস রেকর্ড থাকবে। তো যারা ভর্তি হতে চাচ্ছেন আর দেরি কেন, খুব দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি সর্বোচ্চটুকু পাবেন ইনশাআল্লাহ, এবং একদম বেসিক থেকে প্রত্যেকটা বিষয় পড়তে পারবেন। 01939964623 এই নাম্বার বিকাশ বানাবোধে আপনার টাকা পাঠাবেন, অথবা 01265758 072190 সেই 3টা নাম্বার। হ্যাঁ, বিকাশ প্লাস নগদ পার্সোনাল অবশ্যই সেন্ড মানি করবেন। ক্লিয়ার? তাহলে 09399646230, 01767265758 অথবা 07550729190। আমি আবার বলছি, আমাদের কোর্স মূলত 8000 টাকা, তবে আজকে রাত 12টা পর্যন্ত, আজকে রাত 12টা পর্যন্ত মাত্র 3500 টাকায় ভর্তি হতে পারবেন, একদম শূন্য থেকে বা বেসিক থেকে। যারা 47-48তম বিসিএস টার্গেট, 10টা বিষয়ের লেকচার শিট দেওয়া হবে এবং কুরিয়ার করে এটা আমরা পাঠিয়ে দিব, কোনো পিডিএফ না, ঠিক আছে ইনশাল্লাহ। সো দ্রুত ভর্তি হয়ে যান ইনশাল্লাহ, আশা করি সর্বোচ্চটুকু পাবেন। হ্যাঁ স্যার, আমি ভর্তি হব, গুড, ওকে, ভর্তি হলে হয়ে যান ইনশাল্লাহ। বেসিক থেকে পড়ালে ভালো হবে ইনশাল্লাহ, গুড, একদম বেসিক থেকে শূন্য থেকে পড়তে পারবেন ইনশাল্লাহ। থাকেন তাহলে সবার জন্য অনেক দৌড় এলো, এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।